আসসালামু আলাইকুম সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? একটু জানাও তো ভাইয়া চ্যাট বক্সে। তোমরা হয়তোবা নোটিশটা অলরেডি চ্যাট বক্সে পেয়ে গেছো। সেটা হচ্ছে তোমাদের রমজান মাসে ক্লাস শুরু হচ্ছে 2:30 থেকে। তোমরা হচ্ছে গতকাল জানাচ্ছিলে, তার সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে দেখতে পাচ্ছিলাম 60% মোর দেন সবাই হচ্ছে 2:30 দিকে চাচ্ছ। আর বাকিরা হচ্ছে 40%-এর মধ্যে হচ্ছে তোমরা আগামী 3টায় চাচ্ছ। তো দেখা যাচ্ছে 2:30 দিলে একটু সুবিধাই হয়। তোমরা হচ্ছে 5টার দিকে ক্লাসটা শেষ হয়ে যাবে, তো 5টার পরে একটু সময়টা তুমি রেস্ট নিতে পারবা, মানে ইফতার আগ পর্যন্ত। সেই ক্ষেত্রে 2:30 হওয়াটাই মানে ভালো মনে হচ্ছে। ঠিক আছে। আর যেহেতু হচ্ছে আগামীকাল থেকে হচ্ছে আমরা মানে আগামীকাল রাত থেকে সেহরি হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তারাবির নামাজ পড়তে হবে। আগামীকাল থেকেই ওই টাইমটা কার্যকর হচ্ছে, মানে আগামীকাল থেকে তোমাদের 2:30 হবে। হ্যাঁ, একজন বলতেছো আর সেখানে আসরের নামাজের টাইমটা পারফেক্টলি আছে, 5টায় শেষ হলে। হ্যাঁ ভাইয়া, এই সবকিছু ইয়ে করেই 2:30টার দিকে দেওয়া হয়েছে, তো এটা তোমাদের মানে প্রবলেম হবে না মেবি। এক্সাক্টলি যদি কেউ বলতে চাও মানে কারো কোনো প্রবলেম হবে কিনা, লিখতে পারো চ্যাট বলছে যে তোমার হচ্ছে 2:30টায় কাজ করতেই পারবে না, এমন কেউ কি আছো যে 2:30টায় হলে একদমই প্রবলেম হবে? আচ্ছা, আমি দুইজন থেকে পাইছিলাম যে একজন হচ্ছে তনুশ্রী। তনুশ্রীর হচ্ছে মানে প্রবলেম হবে। আর হচ্ছে আরেকটা কি বললাম, লিনসা। কি ধরনের প্রবলেম হইতে পারে ভাই একটু জানাবা, যে তোমার কখন টাইমটা হলে পারফেক্ট হয়? একটু তোমার মতামতটা একটু জানতে চাচ্ছিল। সাত বলতে সবাই টাইম কয়টায় দিলেন, সেটা হচ্ছে 2:30-এ দেওয়া হয়েছে। কি ধরনের প্রবলেমটা হতে পারে একটু আমাকে চ্যাট বক্সে লিখো। আচ্ছা, লিনসা যেটা বলতো সকালে হলে ভালো হয়। সকালে হচ্ছে কি ভাইয়া, অনেকের হচ্ছে, সবার না মানে কিছু কিছু অনেকেরই হচ্ছে তোমার কলেজ খোলা থাকবে। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার সকালে এই জন্য আমরা বেস্ট টাইম দেই। ঠিক আছে। আমরা হচ্ছে এটা দুইজনের ক্ষেত্রে পাইলাম এই প্রবলেমটা। মোটামুটি সবাই বিকালের দিকে হচ্ছে। ঠিক আছে, তুমি একটু কষ্ট করে ওই সময়টাই জয়েন করো, যে দু একজন আছো হচ্ছে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একটু কষ্ট করে হলো ওই টাইমটাই হচ্ছে। কাউসার, তুমি বলতেছো তোমার কলেজ বন্ধ, কিন্তু অনেকের কলেজে খোলা আছে। আর হচ্ছে আমাদের যে ভাইয়েরা আছেন, টিচার ভাইয়েরা, ওদের উপর একটা ইয়ে আছে। ঠিক আছে, যে ওদের যে এই সময় দেওয়া সবকিছু বিবেচনায় হচ্ছে 2:30 থেকে করা হয়েছে। 1 মাসের ব্যাপারে তো, রমজান মাস তো, তোমরা হচ্ছে কষ্ট করে ওই সময়টা ইয়ে করে দিও। আর রমজানের পর তো আবার সেম নিয়মে চলতে থাকবে। ঠিক আছে। হ্যাঁ, সব পেয়েছে হচ্ছে 2:30 শুরু হবে, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটাই। যারা হচ্ছে ইয়ে ছিল সবটাই সেম টাইমে শুরু হবে, দুইটা পেয়েছে। অন্য কোনো বেস্ট টাইম নেই। হ্যাঁ, তনুশ্রী বলছে অন্য বেস্ট টাইম আছে কিনা, না ভাই, অন্য কোনো বেস্ট টাইম নাই। হ্যাঁ, আমি কথা বলছি তো, আমার রুমে অনেকজন আছে, সেই জন্য হয়তো তুমি আরো কয়েকজনের সাউন্ড শুনতে পাচ্ছ। আপু যখন ক্লাস শুরু করবে তখন হয়তো তুমি আর বাকি যে সাউন্ড গুলো আছে এগুলো প্রবলেম হবে, ক্লিয়ার শুনতে পাবা। ঠিক আছে। না, আমি যেখান থেকে কথা বলছি সেখান থেকে আরো অনেকে কথা বলছে, তো সেই জন্য একটু তুমি বেশি শুনতে পাচ্ছ। ওমর বলতেছে কয়টা থেকে হবে, আমরা ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম, ক্লাসের পরে বলে দিব আবার। 2:30 থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আর তোমাদের এক্সাম টাইমটা ঠিকই থাকবে। হ্যাঁ, এক্সাম টাইমে কোনো চেঞ্জ হবে না। তোমরা হচ্ছে রাত 10টা পর্যন্ত এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নেই। আর তোমরা হয়তো একটু আইডিতে দেখো, অনেকে হয়তো আমাকে জানাইছিল যে ভাই 11:55 পর্যন্ত টাইম থাকে। ভাই হচ্ছে বা অনেক সময় যখন ক্রিয়েট করে তোমাদেরকে এক্সট্রা টাইম দিয়ে থাকেন। আমাদের এক্সামের টাইমটা যে বেরা হচ্ছে ক্রিয়েট করে থাকেন আর কি। ঠিক আছে। ঠিক আছে, আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে এখন আর কথা না বলে, আমরা হচ্ছে ক্লাস মানে ব্রেক টাইমে আবার হচ্ছে ক্লাসের শেষে দিয়ে কথা বলবো, আর আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। ঠিক আছে। এখন আর কোনো কোশ্চেন নেই ভাইয়ার, আমরা ক্লাসের পরে অথবা ব্রেকে কথা বলবো। ওকে। আপু আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপু আমরা তাহলে শুরু করে দিতে পারি। জি ভাইয়া, তাহলে শুরু করি। ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সামি, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? কালকে বায়োলজি ক্লাস করে আজকে আবার বায়োলজি ক্লাস, তাই না? আচ্ছা, মিশকাত, রাতুল, তারপরে হচ্ছে জিতনি, মিম, আশফিকা, মহিমা, মিম,
আচ্ছা, যারা যারা সালাম জানাইছো ওয়ালাইকুম আসসালাম। এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? রিয়াজুল আগে হচ্ছে কি মার্কস জানাচ্ছ 10-এ 10? এই কালকে তোমরা হচ্ছে পরীক্ষা দিয়েছে, এমসিকিউ এর মার্ক কত আসছে বলো? এই তো দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ চিতনি ভালো আছি। আচ্ছা আশফিকা 9, মাহাদি 10-এ 10, তারপরে হচ্ছে মিম 6, নূরজাহানও 10-এ 10, তারপরে হচ্ছে সামি 10-এ 10। এই 8 পেজেন্টই খাওয়া যাবে না, 8 তো অনেক ভালো করতো। মাফরুহা 9-এ 10, বাহ মাশাল্লাহ ভালো। তারপর হচ্ছে 3 দেখতে পাচ্ছি 10-এ 10। এই তোমরাই না হচ্ছে সারা বছর ক্লাসে হচ্ছে কান্নাকাটি করো যে আপু বায়োলজি কিছু পারি না, বায়োলজি কিছু মনে থাকে না, পরীক্ষায় তো ঠিকই সবাই 10-এ 10 পাইছো। আর এইটা অসুবিধা নাই, তুমি এরপরে পরীক্ষাগুলা হচ্ছে ইনশাল্লাহ এমবি কিনে রাখো যাতে হচ্ছে জিরো না আসে। হ্যাঁ স্যার, বই থেকেই তো আসবে। বই পড়লে সব কোশ্চেন যদি তুমি কমন নাও পাও, একটা বই পড়লে মিনিমাম 90% কমন পাবা। আচ্ছা পরীক্ষা পর্যন্ত সব মনে থাকে, পরীক্ষা শেষে আবার ভুলে যাবা, ভালো ট্রিক্স। আচ্ছা মাফরা, তুমি কোন এমসিকিউটা বুঝো নাই সেটা তুমি এখানে লিখতে পারো অথবা কিউ&এ বক্সেও কিন্তু লিখতে পারো। আচ্ছা উম, আচ্ছা 10 পেলে মেরিট রিয়াজুল পিছিয়ে যাওয়ার কথা না, যতজন হচ্ছে তোমরা একই নাম্বার পাবা সবার মেরিট হচ্ছে সেম থাকবে। ওকে সোনা, এরপর থেকে ইনশাল্লাহ ভালো করে পরীক্ষা দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে আজকের পড়া শুরু করি। অলরেডি তোমরা সবাই চলে আসছো প্রায়। তো আজকে হচ্ছে বায়োলজি 8 এবং 9 লেকচার, এবং আজকে কিন্তু কোষ বিভাজন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা তো সবাই জানোই আজকে হচ্ছে তোমাদের সাথে থাকবো আমি, রাফিয়া। ওকে। আচ্ছা, তো আজকে তোমাদের হচ্ছে 2টা হোমওয়ার্ক করার কথা ছিল। আগে বলো যে আগের ক্লাসে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের পার্থক্য, এই হোমওয়ার্কটা কে কে করেছো? তো জাওয়াদ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ রিয়াজুল, আজকে সেকেন্ড চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই তো তালহা করে নাই, তারপর আশফিকা করেছে, আহ মাহাদি করেছে, রিয়াজুল করে নাই, এমা করে নাই, এমা করেছে সরি, ইরা করেছে, তারপরে হচ্ছে তিয়া, নাফিসা, নাজিম, জিদনি আগেই করছে, ভেরি গুড। অনেকেই করেছে, অনেকে হচ্ছে করে নাই। ঠিক আছে, যারা করো নাই তারা হচ্ছে নিজ দায়িত্বে করে নিবা। আর না করলে বলো, আপুর লস হবে, না করলে কিন্তু নিজেরই লস হবে। ঠিক আছে। আচ্ছা রুবাইয়া, তুমি হচ্ছে করে নিবা। ওকে, তো আজকের ক্লাসের হোমওয়ার্ক কে কে করেছে এখন বলো? হ্যাঁ রাকিবুল, সিকিউ হচ্ছে যে এখন বলে দিব। আচ্ছা, এই তো জিতনি, রাতুল, তারপর হচ্ছে তিয়া, ভেরি গুড, ওরা হচ্ছে 2টাই করছে। তো দেখো আজকের ক্লাসে কি হোমওয়ার্ক ছিল। ফার্স্টে অ্যামাইটোসিস কি, আমরা হচ্ছে গত ক্লাসে পড়েছি অ্যামাইটোসিস হচ্ছে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় একটা কোষ সরাসরি সরাসরি ভাগ হয়ে 2টা কোষ তৈরি করে। কোন রকম জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি ভাগ হয়ে 2টি কোষ তৈরি প্রক্রিয়া হচ্ছে অ্যামাইটোসিস। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ প্রথমে সাইজে বড় হয়, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। তারপরে সেই কোষের মাঝখান বরাবর একটা খাঁজ তৈরি হয় এবং নিউক্লিয়াসটা কি হয়ে যায়, লম্বা হয়ে যায়। ক্রমান্বয়ে সেই খাঁজটা আরো ভেতরের দিকে যায় এবং নিউক্লিয়াসটা কি হয়, যেরকম ডাম্বেলের মতো আকার ধারণ করে, তারপর সরাসরি 2টা অপত্য কোষ তৈরি হয়। যেহেতু এইখানে কোনো রকম জটিল প্রক্রিয়া ছাড়াই 2টা অপত্য কোষ তৈরি হয়ে যায়, এই জন্য অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, উদ্দীপকের নির্দেশিত চক্র আমরা কি পড়েছিলাম? এমতে ইন্ডিকেট করে এমফেজ বা মাইটোটিক ফেজ বা বিভাজন। বিভাজন G1 S G2, এই 3টাকে সম্মিলিতভাবে কি বলে? ইন্টারফেস।
বৃদ্ধি, ইন্টারফেস এবং বিভাজন, তিনটা দশাকে একত্রে বলা হয় কোষ চক্র। তো কোন দশায় কি হয় আমরা তো জানি, বিভাজনে একটা কোষ ভাগ হয়ে যায়। G1 ধাপে কি হয়, সিডিকে আর সাইক্লিন তৈরি হয়। এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন হয়। G2 তে তৈরি হয় এমপিএফ, তাই না? কতক্ষণ টাইম লাগে এগুলা তো হচ্ছে সব আমরা লিখবো। তারপরে এস পর্যায়ে সংগঠিত প্রক্রিয়াটি কোষ বিভাজনে আবশ্যক। তোমরা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন পড়ে আসছো। রেপ্লিকেশনের মাধ্যমে কি হয়, কোষে যতগুলো ডিএনএ থাকে তার কপি তৈরি হয়। এই জন্য এস পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। সবার কি সিকিউটা ক্লিয়ার এখন? যদি ক্লিয়ার হয়ে যায় সবাই একটু চ্যাটে সি লিখো। ওকে, ঠিক আছে। সাইক্লিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন, আর এমপিএফ এর মধ্যে দুইটা জিনিস থাকে, সাইক্লিন প্রোটিন থাকে আর থাকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা সিডিকে। দুইটাকে একত্রিত ভাবে বলা হয় এমপিএফ বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ওকে, ভেরি গুড, সবার ক্লিয়ার। তাহলে চলো আজকে আমরা নতুন পড়া শুরু করি। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, মাইটোসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ তৈরি হয়। একটা দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুইটা অপত্য কোষে তৈরি হয়। এটার নামই হচ্ছে মাইটোসিস। যেহেতু সমান আকৃতি এবং সমান গুণ, এই জন্য মাইটোসিসকে আমরা কি বলি, সমীকরণিক অথবা ইকুয়েশনাল কোষ বিভাজন। সমীকরণিক অথবা ইকুয়েশনাল কোষ বিভাজন, এটা কিন্তু খ নাম্বারে আসে। মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? আচ্ছা, হাইড্রোজেন বন্ডের এটিজিসি ওটা কি ক্যালকুলেট করতে বলছিল মাফরুহা, যে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে এরকম? তাহলে ওখানে ক্যালকুলেট করতে হবে, এটির মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে আর জিসির মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে। তারপরে যতগুলা তোমার বেস থাকবে ততগুলা হচ্ছে যোগ করে দিবা। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, সংজ্ঞাটা আমরা ক নাম্বারের জন্য পড়বো, যে যে কোষ বিভাজনে একটা দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুইটা কোষ তৈরি হয় তার নাম হচ্ছে মাইটোসিস। কে প্রথম দেখতে পান? স্লাইকার, এবং নাম দেন কেরিওকাইনেসিস। কিন্তু আমরা আলটিমেটলি জানি যে কেরিয়ন মানে হচ্ছে, বলো তো কেরিয়ন মানে কি? বলো কেরিয়ন মানে কি? ভেরি গুড, সবার আগে কারেক্ট অ্যান্সার করেছে। কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনের নামই হচ্ছে কেরিওকাইনেসিস। আর ওয়াল্টার ফ্লেমিং এই বিভাজনের নাম দিয়েছেন মাইটোসিস। ওয়াল্টার ফ্লেমিং এর আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা গত ক্লাসে পড়েছি। বলতো ওয়াল্টার ফ্লেমিং কি করেছিলেন? সামুদ্রিক স্যালামান্ডারের কোষে সর্বপ্রথম মাইটোসিস কোষ বিভাজন দেখতে পেয়েছিলেন। তো দেখো, এই যে একটা ছোট্ট বাবু যে হাঁটতে চলতে পারে না, সে এক সময় কি হয়, প্রথমে টডলার হয়, মানে খুবই দুষ্ট, যে হচ্ছে সব জিনিসপত্র নাড়াচাড়া করে। তারপরে স্কুলে যায়, তারপরে তোমাদের মতো কলেজে যায়, তারপরে কি হয়ে যায়, তারপরে হচ্ছে মধ্যবয়স্ক হয়ে যায়, যখন হচ্ছে যে সুটেড বুটেড টাই টাই পরে চাকরিতে চলে যাবে, তারপরে আলটিমেটলি থুত্তুরে বুড়ো হয়ে মারা যাবে। তাহলে এই যে একটা ছোট্ট বাবু থেকে এত বড় একটা মানুষ হলো, এই পুরা প্রক্রিয়াটায় কোন কোষ বিভাজন ভূমিকা রাখে? মাইটোসিস। কারণ আমরা জানি তোমার আমার আমাদের সবার জীবন একটা মাত্র কোষ থেকে শুরু হয়, সেই কোষটার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোট ক্রমাগত মাইটোসিসের মাধ্যমে ভাগ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে, হয়ে হয়ে আলটিমেটলি পূর্ণাঙ্গ মানুষ বা পূর্ণাঙ্গ জীবদেহ গঠন করে। ঠিক আছে। আচ্ছা, বুড়ো বয়সে কেন ছোট হয়ে যায়? তখন ওই যে মানুষের নর্মালি হচ্ছে যুবক বয়সে হাড়গুলো একদম স্ট্রেট থাকে, পরে সেগুলো হচ্ছে বেঁকে যায়। বুঝতে পারছো আমার? এই জন্য হচ্ছে কুচো হয়ে যায়। আচ্ছা, তারপরে মাইটোসিস কোথায় ঘটে? এটা হচ্ছে আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত
উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এবং বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষ। সোমা মানে আমরা পড়ছিলাম, সোমা মিন্স বডি অথবা দেহ। তার মানে সোমাটিক কোষে ঘটে মাইটোসিস, কোষ বিভাজন। এখন যতগুলো কোষ বা টিস্যু উদ্ভিদের দেহে আছে যেগুলা ভাগ হতে পারে, সব জায়গায় মাইটোসিস হয়। যেমন কাণ্ড, শাখা প্রশাখার শীর্ষ, মূলের শীর্ষ, ক্যাম্বিয়াম, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, পুষ্পমুকুল, অগ্রমুকুল, বর্ধনশীল পাতা, সব জায়গায় মাইটোসিস ঘটে। তারপরে এই যে গত ক্লাস হচ্ছে আমি একটু বলছিলাম, খেয়াল করেছিলা কিনা, যে দেহের একটা অঙ্গের নাম হচ্ছে জননাঙ্গ। তার মানে জননাঙ্গের গঠন হয় কার মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। জীবদেহের সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে। জনন মাতৃকোষে, হ্যাপ্লয়েড জীবের জনন মাতৃকোষেও মাইটোসিস কোষ বিভাজন হয়। তাহলে বলো তো দেখি, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে কোন কোষ বিভাজন হয়? না সর্তাজ, এতক্ষণ হচ্ছে সিকিউটা সলভ করে দিয়েছি। ভেরি গুড। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে হয় মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন হলে তৈরি হয় জনন কোষ, মানে শুক্রাণু বা ডিম্বাণু। কিন্তু হ্যাপ্লয়েড জীব, তার মানে জীবের দেহে এক সেট ক্রোমোজোম আছে। এখন যখনই এন থাকবে, আমরা তো জানি মায়োসিসে নিউক্লিয়াসের যে ক্রোমোজোম নাম্বার সেটা হাফ হয়ে যায়। তো এন থেকে হাফ হয়ে কখনোই n/2 হওয়া পসিবল না। এই জন্য হ্যাপ্লয়েড জীবের যে জনন মাতৃকোষ সেটাও থাকে হ্যাপ্লয়েড, এবং এইখানে মিওসিসের পরিবর্তে কোন কোষ বিভাজন হয়? মাইটোসিস। তাহলে বলবো আপু, হ্যাপ্লয়েড জীবে কোথায় তাহলে মিওসিস হয়? হ্যাপ্লয়েড জীবে মিওসিস হয় জাইগোটে। তাহলে ডিপ্লয়েড জীবে মিওসিস হয় জনন মাতৃকোষে, আর হ্যাপ্লয়েড জীবে মিওসিস হয় জাইগোটে। এটা কিন্তু একদম মনে রাখতে হবে। মিওসিস মায়োসিস দুইটাই কারেক্ট রিয়াজুল। ঠিক আছে, তাহলে দেখো ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যুর নাম কি বলো? জাইলেম এবং ফ্লোয়েম না? এই জাইলেম এবং ফ্লোয়েম আলাদা থাকে এক ধরনের টিস্যুর মাধ্যমে। এই যে এরকম এক ধরনের টিস্যুর মাধ্যমে। ধরো উপরের টুকু হচ্ছে জাইলেম, নিচের পোর্শনটুকু হচ্ছে ফ্লোয়েম। তাহলে এই যে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানের যে পোর্শন, এটাকেই বলে ক্যাম্বিয়াম। এটা একটা ভাজক টিস্যু, বাট জাইলেম এবং ফ্লোয়েম দুইটাই স্থায়ী টিস্যু। না সাত, আমাদের জাইগোটে না, আমাদের জনন মাতৃকোষে মায়োসিস কোষ বিভাজন হয়। কারণ মানুষ তো সবচেয়ে উন্নত প্রাণী, নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে ঘটে। যেমন হচ্ছে তোমার শৈবাল, তারপরে হচ্ছে ছত্রাক, তারপরে মস, এইসব উদ্ভিদের ক্ষেত্রে জাইগোটে মায়োসিস হয়। আর আমাদের ক্ষেত্রে জনন মাতৃকোষে হয়। কোনটা ভাজক? ক্যাম্বিয়াম হচ্ছে ভাজক টিস্যু। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। মাইটোসিস মায়োসিস কোথায় ঘটে? খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এবং এখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আসবে। আদি কোষে কোন বিভাজন হয়? আদি কোষের কোষ বিভাজনটাকে বলে দ্বিবিভাজন। আচ্ছা, ক্যাম্বিয়ামটা আরেকবার করবো। জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখে যে টিস্যুটা, তার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। স্নায়ুকোষ কোনগুলো? স্নায়ুকোষ তো হচ্ছে দেহ কোষ। মানুষের মস্তিষ্কে যে কোষগুলা থাকে এগুলা হচ্ছে স্নায়ুকোষ। হ্যাঁ, জাইগোটে মায়োসিস হলে তখন হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে যাবে। ডিপ্লয়েড জাইগোটটা হ্যাপ্লয়েড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো মাইটোসিসের পর্যায়। মাইটোসিসের পর্যায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন।
ওকে, তো প্রথমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়, তারপরে সাইটোকাইনেসিস, কোষ বিভেদন মানে হচ্ছে কোষ বিভাজন। আচ্ছা, তো দেখো ক্যারিওকাইনেসিস পর্যায়টা হচ্ছে অনেক বড়। যেহেতু ক্যারিওকাইনেসিস অনেক বড়, এই জন্য ক্যারিওকাইনেসিসকে 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে। আচ্ছা মুনতাসির, দ্বিবিভাজন এই চ্যাপ্টারে না, যখন অণুজীব পড়ানো হবে তখন তোমাদেরকে দ্বিবিভাজন প্রক্রিয়াটা বুঝিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, তো দেখো মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় হচ্ছে প্রোফেজ। এই যে প্রোফেজ ইংরেজিতে কিভাবে লিখে? প্রো প্লাস ফেজ। এই প্রো মানে হচ্ছে যে খুব এক্সপার্ট, সেটা না, প্রো মানে হচ্ছে আদি, আর ফেজ মানে হচ্ছে দশা বা পর্যায়। তাহলে প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায়। এটার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী। সবচেয়ে দীর্ঘস্থায়ী, খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। এই ধাপে কি হয় তুমি মনে রাখবা, এই ধাপে হচ্ছে ডায়রিয়া হয়। যখন ইন্টারফেজ দশায় ছিল তখন এটা যদি ধরো একটা কোষের ভেতরে নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে ইন্টারফেজ দশায়। আমরা পড়ছিলাম না নিউক্লিয়াসের ভেতরে ক্রোমাটিন গুলা এরকম নিউক্লিয়াসের সাথে লাগানো থাকে, সুতার মতো থাকে। এই সুতার মতো ক্রোমাটিনকে কি বলা হয় বলো? সুতার মতো যে গঠন, এই সুতার মতো গঠনকে কি বলে? এই সুতার মতো গঠনকে বলে ক্রোমাটিন অথবা নিউক্লিয়ার রেটিকুলাম। তো এই ক্রোমাটিন গুলো যখন প্রোফেজ ধাপে আসে তখন তাদের হচ্ছে ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে কি হয়? এদের ক্রোমাটিন গুলা থেকে যে অতিরিক্ত পানি ছিল সেই পানিগুলো বের হয়ে যায়। সেই পানি বের হয়ে যাওয়ার জন্য ক্রোমোজোম গুলো দেখো খাটো এবং মোটা হয়। ইন্টারফেজ দশায় কি ক্রোমোজোমের কোনো নির্ধারিত আকৃতি থাকে? হুম, বলতো এখানে একদম সুতার মতো দেখা যাচ্ছে, দড়ির মতো কোনো আকৃতি থাকে না। কিন্তু যখনই প্রোফেজ দশায় চলে আসে তখন কি হয়? তখন এরা খাটো এবং মোটা হয় এবং সুনির্দিষ্ট আকৃতিতে দেখা যায়। এবং সিডিকে আমরা পড়েছিলাম না, সিডিকের ফুল মিনিং কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এটা হচ্ছে একটা এনজাইম। এই এনজাইমের ফসফোরাইলেশনের কারণে কি হয়? ক্রোমোজোম সংকুচিত হতে থাকে এবং নিউক্লিয়াস আকারে বড় হয়, রং ধারণ ক্ষমতা বাড়ে। আমরা জানি ক্রোমোজোম কখন বলি? যখন এরকম 2টা বাহু থাকে। যদি সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি ভাগ হয়ে 4টা বাহু তৈরি করে তখন তার নাম কি হয়ে যায়? আরে না তোর, এটা তো হচ্ছে ডিজিজের ডায়রিয়া মতো না, এটা তো মজা করে বলছি। বলো বলো বলো, 4টা বাহু যখন হয় তখন সেটার নাম কি? ভেরি গুড, তখন এটার নাম হয়ে যাবে ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড আমরা কোন পর্যায়ে দেখতে পাবো? প্রোফেজ পর্যায়ে একটা ক্রোমোজোম ক্রোমাটিডে ভাগ হয়। আর প্রাণী কোষের সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়। এখন ঝটপট আমাকে বলে ফেলো, তাহলে উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা করে কোনটা? হ্যাঁ, G2 ফেজে। না কাউসার, রাইবোসোম না। এই তো, ভেরি গুড, উর্বি সবার আগে কারেক্ট অ্যান্সার করেছে। মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। ক্রোমাটিন কোনটা? এই যেগুলা হচ্ছে ক্রোমাটিন। উপরে দেখো ইন্টারফেজের যে চিত্রটা এঁকেছি এগুলা ছিল ক্রোমাটিন। তারপরে যখন এরা স্পেসিফিক শেপে ভাগ হয়ে গেছে তখন এদেরকে বলা হবে ক্রোমোসোম। ক্রোমাটিডে 4টা বাহু থাকবে। ক্রোমাটিডে 4টা বাহু থাকবে। আর এখানে কিন্তু 2টা, প্রত্যেকটা 2টাকে বলা হয় ক্রোমাটিড। এই যে এটা হচ্ছে একটা করে ক্রোমাটিড। হেনুর জাহান, সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট লেকচার আজকেই। তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমাদের উম, না, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, নিম্ন শ্রেণীর গুলাতে থাকে, উচ্চ শ্রেণীর গুলাতে থাকে না। তো দেখো মাইটোসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এই 3টা ধাপ হচ্ছে সিকিউ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
কোনটা কোনটা? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। এর মধ্যে অ্যানাফেজ সবচেয়ে বেশিবার বোর্ড পরীক্ষায় আসছে, তোমাদের জন্য আসার সম্ভাবনা অনেক বেশি। তো এগুলা পরীক্ষায় আসলে বইয়ের মতো করে প্যারা প্যারা করে লেখা যাবে না, প্যারালাল টেক্সট থেকে পড়বা, দেখবা প্যারালাল টেক্সটে কিন্তু সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। পরীক্ষায় 1 2 3 4 এরকম করে লিখে দিবা। রং ধারণ কেন বাড়ে? কারণ হচ্ছে এই যে ক্রোমোজোম গুলা ভিজুয়ালাইজ করা যায়, এই জন্য এদের রং ধারণ ক্ষমতা বাড়ে। আচ্ছা, তারপরে প্রো মেটাফেজ। মেটাফেজ, মেটা মানে হচ্ছে মধ্যে, মেটা মানে হচ্ছে মধ্যে, আর প্রো মানে আমরা কি জানি? প্রো মানে হচ্ছে আদি। তাহলে প্রো মেটাফেজ হচ্ছে মেটাফেজের আগের পর্যায়ে, এবং এই পর্যায়ে কি হয়? এই পর্যায়ে নিউক্লিয়ার যে মেমব্রেন এবং নিউক্লিওলাস, এই দুটো বিলুপ্তি ঘটে, পুরোপুরি বিলুপ্তি ঘটে। কিন্তু বিলুপ্তি শুরু হয় কিন্তু প্রোফেজে, পুরোপুরি বিলুপ্তি ঘটে। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসছিল যে মাইটোসিসের কোন ধাপে নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, একটা ক্রোমোজোমের মধ্যে 2টা ক্রোমাটিড থাকে, 2টা ক্রোমাটিডে 4টা বাহু থাকে। হ্যাঁ অবশ্যই রিয়াজুল, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে। মেটা মানে হচ্ছে মধ্যে। ওকে, তারপরে এই ধাপে কি হয়? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের গায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো যখন এই যে এখানে যুক্ত হয়, তখন কি হয়? তখন এরা সামান্য নড়াচড়া করে, এই নড়াচড়াকে বলছে ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল ডান্স। এবং অবশ্যই অবশ্যই মনে রাখবো, প্রো মেটাফেজ হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। তাহলে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ এবং স্বল্পস্থায়ী পর্যায় হচ্ছে প্রো মেটাফেজ। এবং এগুলার ফিগার সহ আঁকতে হবে, উইথ ফিগার, বৈশিষ্ট্য উইথ ফিগার। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো মেটাফেজ বা মধ্য পর্যায়। মেটা মানে হচ্ছে মধ্যে। তো মেটাফেজ পর্যায়ে কি হয়? আমরা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এই যে দেখো এখানে কতগুলা সুতা দেখতে পাচ্ছ, দেখো এই যে আমি এখানে হচ্ছে আঁকলাম কতগুলা সুতার মতো অংশ। এই যে সুতার মতো অংশ দিয়ে তৈরি পুরো গঠনটাকে বলে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র। এবং প্রত্যেকটা সুতাকে বলে স্পিন্ডল তন্তু। হ্যাঁ, চিত্রগুলা বইয়ের মতো করে আঁকতে পারো অথবা প্যারালাল টেক্সটের মতো আঁকতে পারো। সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ এবং প্রোফেজ। কাইনেটোকোর, এই কাইনেটোকোর কি বললে কিন্তু এখন হচ্ছে ধরে মার দিব। কাইনেটোকোর কি? সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারের গঠনকে কি বলে? কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের গঠনকে বলা হয় কাইনেটোকোর। এখানে প্রোটিন থাকে, এই প্রোটিন গুলা দিয়েই তারা এই যে এর গায়ে গায়ে যুক্ত হয়। তো মেটাফেজ পর্যায়ে আমরা হচ্ছে যদি বাংলাদেশের মানচিত্র খেয়াল করি, যে যে ধরো এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে? তো মানচিত্রের উপরের দিকের অংশগুলাকে কি বলে? উত্তরাঞ্চল। নিচের দিকের অংশকে কি বলে? দক্ষিণাঞ্চল, তাই না? দক্ষিণাঞ্চল। তো তাহলে এই যে স্পিন্ডল যন্ত্রের এই দিকের অংশটাকে বলে মেরু, এই দিকের অংশটাকেও বলে মেরু। পৃথিবীর কমলা লেবুর মতো গঠনে মাঝখানের এলাকাকে বলে বিষুবীয় অঞ্চল। তো মাইটোসিসের মেটাফেজ ধাপে মেটাকাইনেসিস ঘটে, মানে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। কোথায় অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে। ওকে, তাহলে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এবং এই ধাপে ক্রোমোজোম গুলো, তোমরা মনে রাখবা, মেটাফেজ আসলে মেটাফেজ না, মেটাফেজ হচ্ছে মোটা ফেজ। কি ফেজ? মোটা ফেজ। কেন? কারণ এই ধাপে ক্রোমোজোম গুলা কন্ডেনসেশন ঘটে, এবং
কন্ডেনসেশন মানে সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায়। সুপার কয়েলিং মানে হচ্ছে তোমার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি প্যাচ খায়। আমরা হচ্ছে পড়ছিলাম না যে এরকম ক্রোমাটিন, যখন এই ক্রোমাটিন ঘনীভূত হয় তখন সে কি করে, ক্রোমোজোম তৈরি করে, মানে সে আরো বেশি আরো বেশি আরো বেশি এরকম প্যাচ খায়। তো এরকম যে বারবার বারবার প্যাচ খাচ্ছে এটাকে বলে সুপার কোয়েলিং। আর এই ধাপে ক্রোমোজোমের সংখ্যা, আকার এবং আকৃতি নির্ণয় করা যায়। কেন? কারণ মেটাফেজ হচ্ছে মোটা ফেজ। ওকে, বুঝতে পারছি সবাই? হ্যাঁ, ক্রোমাটিড তো সেমই। ওকে, ভেরি গুড। ইরা সবার আগে জানিয়ে দিয়েছে যে হচ্ছে সবার ক্লিয়ার। এই বাকি সবার ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, কাউসার রিক্যাপ করতেছি। মেটাফেজ মানে হচ্ছে মধ্য পর্যায়। তোমরা কি মনে রাখবা? মেটাফেজ হচ্ছে মোটা ফেজ, অর্থাৎ এই ধাপে ক্রোমোজোম গুলাকে সবচেয়ে বেশি খাটো মোটা দেখা যাবে। এই জন্য আমরা ক্রোমোজোমের আকার, আকৃতি, সংখ্যা নির্ণয় করতে পারবো মেটাফেজ ধাপে। আর যে ক্রোমোজোম গুলার সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে এই স্পিন্ডল তন্তুগুলার সাথে, সবগুলা চলে আসবে কোথায়? মাঝখান বরাবর, মানে বিষুবীয় অঞ্চলে। ঠিক আছে। আর সুপার কোয়েলিং মানে এই ক্ষেত্রে ক্রোমাটিন গুলো আরো অনেক বেশি পেঁচায় 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 পেঁচায়, তারা সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয়। আর এই ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়। দেখো, ক্রোমাটিডের বাহু কয়টা? এখানে বাহু হচ্ছে 4টা। যদি সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায় তখন কি হবে? 2টা ক্রোমোজোম তৈরি হবে না? এদেরকে বলে অপত্য ক্রোমোজোম। এবং প্রত্যেকটার আলাদা আলাদা সেন্ট্রোমিয়ার আছে। এই সেন্ট্রোমিয়ারকে বলে অপত্য সেন্ট্রোমিয়ার, মানে বাচ্চা সেন্ট্রোমিয়ার। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো অ্যানাফেজ। আমি বলবো অ্যানাফেজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য। ঠিক আছে। তো অ্যানাফেজ কে বলা হয় গতি পর্যায়। কেন? কারণ মাইটোসিসের মেটাফেজ ধাপে সব ক্রোমোজোম ছিল এই বরাবর। এই ধাপে দেখো ক্রোমোজোম গুলা, যে অপত্য ক্রোমোজোম গুলো তৈরি হয়েছে, তারা কোন দিকে দৌড় দিছে? তারা কিন্তু দৌড় দিছে মেরুর দিকে। মেরুর দিকে দৌড় দিয়ে তারা হচ্ছে চলে গেছে। এই জন্য এই ধাপকে বলে গতি পর্যায়। এটাও হচ্ছে ক্ষণস্থায়ী পর্যায়। প্রতিটি ক্রোমাটিড কি করে? অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। দেখো, সেন্ট্রোমিয়ার মেরুর কাছাকাছি ছিল না? সেন্ট্রোমিয়ার মেরুর কাছাকাছি, আর বাহুগুলা মেরু থেকে দূরে। এই জন্য সেন্ট্রোমিয়ার গুলা হচ্ছে অগ্রগামী এবং বাহুগুলা হচ্ছে অনুগামী। আর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমের প্রকারভেদ পড়ছিলাম, খুবই ইম্পর্টেন্ট। ভি, এল, জে অথবা আই শেপড দেখা যাবে। মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এগুলার বাংলা সহ জানতে হবে। ক্রোমাটিড হবে না তো, অপত্য ক্রোমোজোম হবে রে। অপত্য ক্রোমোজোম। ক্রোমাটিড হচ্ছে 4টা বাহু থাকলে, যখনই 2টা বাহু থাকবে তখন আমরা বলবো ক্রোমোজোম। ওকে। আচ্ছা, মেটাসেন্ট্রিক মানে মধ্যকেন্দ্রিক, সাব মেটাসেন্ট্রিক মানে উপমধ্যকেন্দ্রিক, যে অ্যাক্রোসেন্ট্রিক মানে উপপ্রান্ত কেন্দ্রিক, আই মানে টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক। এটা কিন্তু পরীক্ষাতে বারবার বারবার আসে। অপত্য মানে হচ্ছে বাচ্চা। আচ্ছা, টেলোফেজ। লেজ হচ্ছে একটা জীবের দেহের শেষ অংশ। টেলোফেজ মাইটোসিসের লাস্ট পর্যায়ে। এবং মনে রাখবো এখানে কি হয়? প্রোফেজের বিপরীত ঘটনা ঘটে। এখন তোমরা আমাকে প্রত্যেকে একটা করে পয়েন্ট লিখবা যে প্রোফেজে কি হয়। ওকে। উম জল বিয়োজন হয়। অপত্য ক্রোমোজোম, না অপত্য ক্রোমোজোম আর ক্রোমাটিড সেম না।
রং ধারণ বাড়ে, তারপরে হচ্ছে নিউক্লিয়াস আকারে বড় হয়, তারপরে হচ্ছে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার ক্রোমোসোম হচ্ছে হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তো টেলোফেজ পর্যায়ে তার বিপরীত ঘটনাগুলো ঘটে। তার মানে অপত্য ক্রোমোজোম গুলা মেরুতে স্থির হয়। আগে ঘটছিল জল বিয়োজন, এখন ঘটবে জল যোজন। নিউক্লিয়ার এনভেলপ এবং সেট ক্রোমোজোমে নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে, যেটা বিলুপ্ত হয়ে গেছিল প্রোমেটাফেজে। স্পিন্ডল যন্ত্রগুলা দেখো অদৃশ্য হয়ে যাচ্ছে এবং স্পিন্ডল ফাইবার গুলো কোষের মধ্যে বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ টোটাল প্রোফেজের বিপরীত ঘটনাগুলো ঘটে কোথায়? টেলোফেজ বা অন্তঃপর্যায়। এই দুইটা বাহু থাকলে ক্রোমাটিন কেন হবে রে? দুইটা বাহু থাকলে হবে ক্রোমোসোম। যদি সুতার মতো থাকে তখন তার নাম হবে ক্রোমাটিন। আর যদি এই যেরকম দুইটা বাহু থাকে তখন তার নাম হবে ক্রোমোজোম। আর ক্রোমোজোমে যদি চারটা বাহু থাকে তখন এটাকে আমরা বলবো ক্রোমাটিন। এই আজকে লাস্টের পরে আর তোমাদেরকে এটা পড়ানো হবে না, ঠিক আছে? গৌণ কুঞ্চন কি? এটা তো হচ্ছে ক্রোমোজোমের গঠনে আবার যেতে হবে। দেখো, যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে সেইখানে একটা অংশ থাকে, মাথার মতো একটা অংশ থাকে, এটার নাম হচ্ছে সেট বা স্যাটেলাইট। এই স্যাটেলাইটের এখানে দেখা একটা ভাঁজ তৈরি হয়েছে না, এটাকে বলে গৌণ কুঞ্চন। এই ভাঁজটার নাম হচ্ছে গৌণ কুঞ্চন। আর সেন্ট্রোমিয়ার যে এখানে, সেখানে একটা কুঞ্চন তৈরি হয়েছে না, এই যে কুঞ্চনটা, এই সেন্ট্রোমিয়ারের ভাঁজটাকে বলে মুখ্য কুঞ্চন। ওকে, ক্লিয়ার সবার? এনা মানে হচ্ছে গতি বা মোশন, আর এক্রো মানে উপপ্রান্ত কেন্দ্রিক। ওকে, ঠিক আছে, ভেরি গুড, ক্লিয়ার সবার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন আসছে, কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়েছে? সবাই ঝটপট পোলে অ্যান্সার করো। সেট ক্রোমোজোম কানোর সাথে স্যাটেলাইট যুক্ত থাকে ক্রোমোজোমের সাথে, এই জন্য এটাকে সংক্ষেপে স্যাটেলাইট ক্রোমোজোম তো বলতে পারে না, বলে যে হচ্ছে স্যাট ক্রোমোজোম। সবাই ঝটপট 10 সেকেন্ড টাইম, অ্যান্সার করো। তোমরা হচ্ছে অনলি 63% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করছো। প্রোমেটাফেজ যদি হচ্ছে না পড়ে ফেসবুক চালাও, ক্লাসে জয়েন দিয়ে ফেসবুক চালাও, তারপরে হচ্ছে ইউটিউব স্ক্রল করো, তাহলে হচ্ছে পড়ায় ঘুম ধরবে আর পোলের রেজাল্ট হচ্ছে খারাপ হবে, বুঝছো? যে যে 63% কারেক্ট অ্যান্সার করছে শুধু ওরা পড়তেছে, এবং ওরা হচ্ছে ওই যে নেক্সট পরীক্ষাতে ইনশাল্লাহ 10-এ 10 পাবে। আর বাকিগুলা হচ্ছে কত পাবে? বাকিগুলা হচ্ছে 5 পাবে। আচ্ছা, তারপরে দেখো, ক চিত্রের ক্রোমোজোম সংখ্যা 16 হলে খ চিত্রের পরবর্তী ধাপে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? তারা অপরটা লঞ্চ করে দিচ্ছি। হ্যাঁ, সবাই ঝটপট বলে অ্যান্সার করে ফেলো।
এবারের রেজাল্ট আরো খারাপ, তোমরা হচ্ছে 39% স্টুডেন্ট অনলি কারেক্ট অ্যান্সার করছো। দেখো এখানে বলেই দিছে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে। আমরা কি পড়ছি, মাইটোসিস হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন, মাইটোসিস ইকুয়েশনাল, তার মানে মাতৃকোষে মাতৃকোষে যদি হচ্ছে 16টা থাকে, তাহলে অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা কয়টা হবে, 16টা হবে। এইখানে 16টা, এখানে দেখতে পাচ্ছি আমরা 32টা, কিন্তু যখন পরবর্তী ধাপে ভাগ হয়ে যাবে, এই 16টা নিয়ে একটা কোষ হবে, এই 16টা নিয়ে আরেকটা কোষ হবে, অ্যান্সার হবে সি। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সামি। এই ওমর র্যাঙ্কিং দিয়ে কি করবা এতদিনে? আচ্ছা, তারপরে হচ্ছে চলো মাইটোসিস কোষ বিভাজন। এই যে দেখো এখানে অনেকগুলা দেখা যাচ্ছে কোষের মধ্যে ছোট 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 কি কোষ বিভাজন হচ্ছে, যেগুলাতে আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি ওগুলাতেই হচ্ছে কোষ বিভাজন হচ্ছে। আচ্ছা, বলো তো দেখি 1 নম্বরে কি কোষ বিভাজন হচ্ছে? 1 নাম্বার চিত্রতে না, 1 নাম্বারে কিন্তু হচ্ছে না। যদি বলি 5 নাম্বার, 5 নাম্বারে কি কোষ বিভাজন হচ্ছে? 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বারে কোষ বিভাজন হচ্ছে। অর্থাৎ যেগুলাতে একদম ডেন্স কালার দেখতে পাচ্ছ এগুলা কিন্তু ক্রোমাটিন হয়ে আছে। তারপরে হচ্ছে যদি তোমাকে আমি বলি কোনটা বলবো এরপরে, এই যে 3 নাম্বার, 3 নাম্বারে কি কোষ বিভাজন হচ্ছে? 3 নাম্বারে কিন্তু কোষ বিভাজন হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখে চিনতে পারতেছি কোথায় কোষ বিভাজন হচ্ছে আর কোথায় কোষ বিভাজন হচ্ছে না। তো এই যে মাইটোসিস কোষ বিভাজন দেখো এখানেও হচ্ছে, দেখানো হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো আমরা এতক্ষণ পড়লাম কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিস মানে তো নিউক্লিয়াসের বিভাজন। যখন নিউক্লিয়াসের বিভাজন শেষ হয়ে যায় তখন কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। এটাকে কি বলে? সাইটোকাইনেসিস। আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার আসছিল নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? বলো, এটা তোমরা সবাই পারো না? হ্যাঁ, তো মেডিকেলে কিছু প্রশ্ন থাকে অনেক সহজ, কিছু প্রশ্ন থাকে অনেক কঠিন। যেগুলা সহজ ওগুলা কোনোভাবেই মিস করা যাবে না। হ্যাঁ, এত ইজি কোশ্চেনও আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো তো সাইটোকাইনেসিসে কি হয়। সাইটোকাইনেসিসে প্রথমে সাইটোপ্লাজমের বিভাজন হয়। কিভাবে বিভাজন হবে? কোষ প্লেট তৈরির মাধ্যমে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট তৈরির মাধ্যমে, কারণ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর তৈরি হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ খাঁজ বা বিভেদক খাঁজ তৈরি হয়, এবং সেই খাঁজটা ভেতরের দিকে ঢুকে দুইটা কোষকে আলাদা করে দেয়। তারপরে কথা হচ্ছে, যদি এই সাইটোকাইনেসিস না হয় তখন কি হবে? স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব হয় প্রোমেটাফেজে। আচ্ছা, ভেরি গুড। যদি হচ্ছে একটা কোষের ভেতরে শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয় কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় নাই, তাহলে প্রথমে একটা কোষে দুইটা নিউক্লিয়াস হবে, তারপরে 2টা থেকে 4টা, এরকম 4টা থেকে 8টা। যদি একটা কোষে এরকম অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয় তখন এই ধরনের বিভাজনকে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। কি বলে? মুক্ত নিউক্লিয়ার বিভাজন। না না না, প্রাণী কোষের সাইটোকাইনেসিস এত বেশি ইম্পর্টেন্ট না। তোমার এই যেটা ইম্পর্টেন্ট, মুক্ত নিউক্লিয়ার বিভাজন কাকে বলে এবং উদাহরণ কি? ডাবের পানি। যদি একটা উদ্ভিদ কোষে এরকম একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়, কোথায়? উদ্ভিদ কোষে, তখন সেটাকে বলে সিনোসাইটিক। কি বলে?
বা সিনোসাইট। কিন্তু যদি প্রাণী কোষের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যে একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস, তখন তাকে বলে প্লাজমোডিয়াম। নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন শৈবাল, ছত্রাক এগুলার ক্ষেত্রে এরকম দেখা যায়। বলো তো দেখি, ম্যালেরিয়া পরজীবীর জীবাণুর নাম কি? ওই পানি হচ্ছে, ওই পানির যে মিষ্টতা সেটা দিয়ে হচ্ছে ডাবটা পরে পরিপুষ্ট হয়ে যায়। ওকে, ভেরি গুড, প্লাজমোডিয়াম ভাইভেক্স। তো এই যে প্লাজমোডিয়াম ভাইভেক্স, এর একটা দশা আছে, এর একটা জীবনচক্রে একটা দশা আছে, যেই দশায় কোষের ভেতরে অনবরত শুধু মাইটোসিস হয়, কিন্তু কোনো মানে ক্যারিওকাইনেসিস ঘটে, কোনো সাইটোকাইনেসিস ঘটে না। ফলে একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়। এটার নাম হচ্ছে, দশাটার নাম হচ্ছে সাইজন। যেহেতু তার এই যে এরকম একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয়, এই জন্য কিন্তু নামকরণ করছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। বুঝতে পারছি কই হয়? আর নিম্ন এই যে শৈবাল, যেমন হচ্ছে আহ ভাউচারিয়া, একটা শৈবাল আছে, এই ভাউচারিয়াতে একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে। মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিস খুবই গুরুত্বপূর্ণ এবং সিকিউ এর জন্য গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, এবং দুঃখের বিষয় হচ্ছে তোমরা গুরুত্বটাকে একদম গুরুত্ব দিয়ে পড়ো না। আচ্ছা জারিফা, কোনটা ইনসা বলছো কোনটারই উদ্ভিদের ক্যান্সার, না 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 রে, উদ্ভিদের ক্যান্সার হয় না। কোনটা রিক্যাপ করবো, এটা মাইটোসিসের সাইটোকাইনেসিস। শোনো, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, অর্থাৎ যখন সাইটোপ্লাজম ভাগ হয়ে যায় সমানভাবে সেটাকেই বলে সাইটোকাইনেসিস। এখন উদ্ভিদ কোষে হয় কোষ প্লেট তৈরির মাধ্যমে, আর প্রাণী কোষে হয় ক্লিভেজের মাধ্যমে বা ক্লিভেজ খাঁজ তৈরির মাধ্যমে। একটা উদ্ভিদ কোষে যখন সাইটোকাইনেসিস হবে না, তখন একটা কোষে এরকম অনেকগুলা নিউক্লিয়াস থাকবে, এটাকে বলে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এবং এই উদ্ভিদ কোষটাকে তখন আমরা বলবো সিনোসাইট। আর প্রাণী কোষে যখন সেটা হবে তখন এটাকে বলবো প্লাজমোডিয়াম। বুঝতে পারছি? মাইটোসিসের গুরুত্ব দেখো কি, দেহ কোষে ঘটে, এই জন্য দেহের গঠন এবং দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। নিম্ন শ্রেণীর জীবে বংশবৃদ্ধি ঘটে। নিম্ন শ্রেণীর জীবে বংশবৃদ্ধির একটা প্রক্রিয়া হচ্ছে মাইটোসিস, জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আবার সংখ্যা, জনন কোষ তৈরি বলো না, তৈরি কিন্তু হয় মিওসিসের মাধ্যমে। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, তারপরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা করে, ক্রোমোজোমের সমতা রক্ষা করে। কারণ কারণ একই, ইকুয়েশনাল সেল ডিভিশন। তারপরে তোমার দেহের কোথাও যদি কেটে যায়, সেই জায়গাটা আবার ফিল আপ করে, ক্ষয় পূরণ করে, পুনরুৎপাদন করে এবং গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা করে। ওকে, মাইটোসিসের গুরুত্ব সিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষাতে খুবই ফ্রিকুয়েন্টলি চলে আসে। এখন দেখো, তোমরা তো হচ্ছে টিউমার, ক্যান্সার এই শব্দগুলোর সাথে পরিচিত না সবাই? না, সেল ডিভিশন কমপ্লিট হবে না, কিন্তু দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, পয়েন্ট গুলা পড়লে হবে। হ্যাঁ, পুনরুৎপাদনও করে। ওকে, তাহলে সবাই হচ্ছে এগুলার নাম শুনে ফেলছে অলরেডি, টিউমার, ক্যান্সার। গত ক্লাসে আমরা পড়েছিলাম গার্ডিয়ান অফ জিনোম বলা হয় কোনটাকে? P53। এই P53 নামক প্রোটিনটা কি করে, ইন্টারফেজ দশায় প্রত্যেকটা ডিএনএ কে চেক করে যে ডিএনএ ঠিক আছে কিনা। ঠিক আছে, তো যদি ঠিক থাকে তাহলে কোষটা পরবর্তীতে বিভাজিত হতে পারে, কিন্তু যদি ঠিক না থাকে তখন কি হবে? তখন হচ্ছে টিউমার বা ক্যান্সার তৈরি হবে। আচ্ছা, এগুলা দেখে কি অক্টোপাস মনে হচ্ছে? কাইনেজ হচ্ছে একটা এনজাইম, যাদের নামের লাস্টে হচ্ছে ইএসই দেখবা, তারাই হচ্ছে এনজাইম। আর সাইক্লিন তো আমরা জানি প্রোটিন। আচ্ছা, অক্টোপাস, না এটা অক্টোপাস না রে, এটাই হচ্ছে, এটা কি? এটা হচ্ছে টিউমার, এটা হচ্ছে টিউমার। ওকে, তো এই যে আমরা পড়ছিলাম যে
প্রোফেজের G1 ধাপে সাইক্লিন আর সিডিকে তৈরি হয়। তো এই সাইক্লিন সিডিকে যদি এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায় এবং P53 এই প্রোটিন যেটা কোষকে বিভাজিত হতে দেয় না, যদি এইটারও নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তখন কি হবে? একটা কোষ থেকে দুইটা কোষ হবে না। কয়টা হতে পারে? একটা থেকে 10টা অথবা একটা থেকে 100টা কোষ তৈরি হতে পারে। তখন এই যে এরকম অক্টোপাসের বলের মতো তৈরি হবে টিউমার। এই না P53 ফসফরাসের আইসোটোপ না রে, P53 একটা প্রোটিন। এরকম শিকড় না, তোমরা হচ্ছে যেগুলাকে শিকড় দেখতে পাচ্ছ, এগুলা আসলে ব্লাড ভেসেল মানে রক্তনালী। এই রক্তনালীগুলা দিয়ে সে কি করে? রক্তনালীগুলা দিয়ে সে হচ্ছে পুষ্টি সংগ্রহ করে। টিউমার হলে কি হয়? টিউমার হলে ওই জায়গার আশেপাশের যে ভালো কোষগুলো আছে সেগুলাকে সে মেরে ফেলে, নর্মাল কোষের কাজ আর করতে পারবে না। আচ্ছা, তো এখানে কতগুলো টার্ম আছে, এই টার্মগুলো জানা খুবই প্রয়োজন তোমাদের জন্য। অঙ্কোজেনেসিস, শোনো আরেকটা শব্দের অর্থ শোনো। অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার বিষয়, ক্যান্সার বিষয়ক। জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। তাহলে অঙ্কোজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার তৈরির প্রক্রিয়া। একটা কোষের ক্যান্সার তৈরির প্রক্রিয়াকে বলে অঙ্কোজেনেসিস। যে জিন ক্যান্সার তৈরি করে তার নাম হচ্ছে অঙ্কোজিন। মিউটাজেন হচ্ছে যে পদার্থ ডিএনএর পরিবর্তন ঘটায় বা মিউটেশন ঘটায়। কার্সিনোজেনিক সেম মিউটেশন ঘটায়। মেটাস্টেসিস মানে হচ্ছে টিউমার বা ক্যান্সার সারা দেহে ছড়িয়ে পড়া। সারা দেহে ছড়িয়ে পড়া। এনজাইম চিনবা কিভাবে? লাস্টে হচ্ছে এস থাকবে। আচ্ছা শোনো, টিউমার বা ক্যান্সার একই, বুঝছো? দুইটাই হচ্ছে একই, দুইটা যে আলাদা ব্যাপারটা হচ্ছে এরকম না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সংজ্ঞাগুলা কিন্তু হচ্ছে পড়তে হবে। ওকে। অঙ্কোজেনেসিস কি? জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, অঙ্ক মানে ক্যান্সার, তাহলে অঙ্কোজেনেসিস হচ্ছে ক্যান্সার তৈরি করা। অঙ্কোজিন ক্যান্সার তৈরি করে, মিউটাজেন হচ্ছে মিউটেশন ঘটায়, কার্সিনোজেনিকও মিউটেশন ঘটায়। আর মেটাস্টেসিস মানে ক্যান্সার সারা দেহে ছড়িয়ে পড়া। মাইটোটিক ইন্ডেক্স MI, এটা মানে হচ্ছে মাইটোসিসরত কোষ ভাগ মাইটোসিসরত কোষ সংখ্যা ভাগ মোট কোষ সংখ্যা, এই অনুপাতটাকে বলে মাইটোটিক ইন্ডেক্স। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে একটা কোষ ধরো তার কাজ করে ফেলেছে, সেই কাজ করার পরে কি হবে? সেই কাজ করার পরে একটা কোষের একটা না একটা টাইমে মৃত্যু হয়ে যাবে। তো কোষের মৃত্যু দুই ভাবে হতে পারে, অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস। মনে রাখবে যে নিউট্রিশনের জন্য যে মৃত্যু, নিউট্রিশন, তার নাম হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জিন নিয়ন্ত্রিত। যেমন ধরো লোহিত রক্তকণিকা কতদিন বাঁচবে? 120 days। তো যদি লোহিত রক্তকণিকা বলে যে হচ্ছে আমাকে 5 মাস বাঁচতে দাও, তাহলে কিন্তু তাকে বাঁচতে দেওয়া হবে না, কারণ তার জেনেটিক্যালি প্রোগ্রাম করা যে হচ্ছে সে 120 দিনই বাঁচতে পারবে। চাইলে তার চেয়ে কম দিন বাঁচতে পারবে, কিন্তু এর চেয়ে বেশি দিন বাঁচতে পারবে না। ওকে, এটাও কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে কি বলে? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলে অ্যাপোপ্টোসিস, না নেক্রোসিস। শোনো,
যখন ক্যান্সার হয় তখন ওইখানে নেক্রোসিসও হয়, কিন্তু নেক্রোসিস নর্মালিও হতে পারে। ধরো তুমি হচ্ছে অনেক দিন ধরে খাও না, ঠিক আছে, ধরো 14 দিন ধরে খাও না, তো তখন কি হবে, তখন সেই কোষটা পুষ্টির অভাবে ইন্নানিল্লাহ হয়ে যাবে হচ্ছে। আচ্ছা, অবশ্যই কোষের প্রাণ আছে, কোষের প্রাণ আছে। হ্যাঁ, লাইসোজোম ফেটে গেলেও মারা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই আমাদের B8 লেকচারটা শেষ, এরপরে ইনশাল্লাহ আমরা B9 লেকচার শুরু করব। তো এখন বাজে 7:30, 7:40 পর্যন্ত হচ্ছে তোমাদের ব্রেক। ঠিক আছে, ব্রেকের পরে সবাই আবার চলে আসবে। আচ্ছা, টিউমার কতদিন থাকে যদি রিমুভ না করা হয়, তাহলে হচ্ছে তোমার মানে একজন মানুষের মারা যাওয়ার আগ পর্যন্তই থাকবে। এবং এটার ইফেক্ট, এটার টিউমার হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বিনাইন, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইনটা হচ্ছে শুধুমাত্র যে জায়গায় হয় ওই জায়গাটাকে কম্প্রেস করে, কিন্তু তেমন ক্ষতি করে না। আর ম্যালিগন্যান্ট গুলো হচ্ছে খুবই ক্ষতিকর। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে ব্রেকের পরে সবাই আবার চলে আসবে।
ওকে, ঠিক আছে, ব্রেক শেষ, তাহলে চলো আবার পড়া শুরু করি। এরা তোমার এই ডে বাই ডে প্রোগ্রেস করতে হবে, যে আমি আজকে একটুখানি উন্নতি করলাম নিজে, তারপরের দিন আর একটু একটু উন্নতি করলাম, এইভাবে দেখা যাবে যে একসময় তুমি যে স্লো ছিলে সেটাই ভুলে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা B9 লেকচার শুরু করি। মায়োসিস কোষ বিভাজন। মায়োসিসকে কি বলা হয় বলতো? রিডাকশনাল অথবা হ্রাসমূলক কোষ বিভাজন। কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়? কারণ ধরো এটা একটা মাতৃকোষ, এখানে দেখো তো কয়টা ক্রোমোজোম আছে? 4টা না? এই মাতৃকোষ থেকে যে অপত্য কোষগুলো তৈরি হবে তাদের প্রত্যেকটাতে থাকবে 2টা করে ক্রোমোজোম, 2টা করে ক্রোমোজোম। এবং অপত্য কোষ কয়টা তৈরি হচ্ছে? অপত্য কোষ তৈরি হচ্ছে 4টা। ঠিক আছে, প্রত্যেকটা কোষে 2টা করে ক্রোমোজোম আছে। যেহেতু ক্রোমোজোম নাম্বার মাতৃকোষের চেয়ে অর্ধেক হয়ে গেছে, এই জন্য এটাকে বলে মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন বলা হয় এটা কিন্তু খ নাম্বারে আসবে। মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে বিভাজনরত কোষের সংখ্যা আর মোট কোষের সংখ্যার অনুপাত হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। এখন এই মায়োসিস হতে পারে 3 ধরনের। ওকে, 3 ধরনের মায়োসিস হতে পারে। একটা হচ্ছে টার্মিনাল মায়োসিস। টার্মিনাল মায়োসিস হয় ডিপ্লয়েড জীবে, ডিপ্লয়েড জীবে। এবং আমরা যে পড়লাম যে জনন মাতৃকোষগুলো থেকে জনন কোষ তৈরির সময় যে মায়োসিস কোষ বিভাজন হয়, জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময় যে মায়োসিস কোষ বিভাজন হবে সেটাকে বলে টার্মিনাল মায়োসিস। তাহলে স্পোরিক মায়োসিস কোথায় ঘটে? স্পোরিক মায়োসিস ঘটে সপুষ্পক উদ্ভিদে। বলো তো দেখি, জাম এগুলা কি সপুষ্পক উদ্ভিদ না অপুষ্পক উদ্ভিদ? এগুলা কিন্তু সব সপুষ্পক উদ্ভিদে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে যখন পুংরেণু বা পুংজনন কোষ তৈরি হয় তখন মায়োসিস হয়। আর ডিম্বাশয়ে যখন মেগাস্পোর বা ডিম্বাণু তৈরি হয়, মেগাস্পোর বা ডিম্বাণু তৈরি হয় তখনও মায়োসিস হয়। এই মায়োসিসকে বলে স্পোরিক মায়োসিস। আর জাইগোটিক মায়োসিস কোথায় হয়? নিম্ন শ্রেণীর জীবে, যেমন শৈবাল, ছত্রাক। এদের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড। এখন তোমরা আমাকে বলো, হ্যাপ্লয়েড মানে কয় সেট ক্রোমোজোম থাকবে? 1 সেট নাকি 2 সেট? না, আমাদের মাতৃকোষে 46টা ক্রোমোজোম থাকবে। ওকে, ভেরি গুড। হ্যাপ্লয়েড মানে হচ্ছে 1 সেট। ওকে, তাহলে দেখো শৈবাল এবং ছত্রাকের দেহে 1 সেট ক্রোমোজোম আছে। এখন যখন এদের 2টা জনন কোষ মিলিত হবে, অর্থাৎ মাইক্রোস্পোর মাইক্রোস্পোর আর মেগাস্পোর, ঠিক আছে, মানে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ, দুইটাই হ্যাপ্লয়েড। এরা 2টা যখন মিলিত হয়ে জাইগোট তৈরি করবে তখন তোমার ক্রোমোজোম 2 সেট হয়ে যাবে না? তো যেহেতু 2 সেট ক্রোমোজোম, কিন্তু ওর বাবা মা 1 সেট ক্রোমোজোমধারী মেগাস্পোর। মেগাস্পোর মানে আমরা যেটাকে ডিম্বাণু বুঝি সেটাই মেগাস্পোর। আর মাইক্রোস্পোর মানে শুক্রাণু, সহজ বাংলা, ঠিক আছে। তো দেখো, ওর মা বাবা হ্যাপ্লয়েড, কিন্তু ও হয়ে গেল ডিপ্লয়েড। তাহলে কি বাবা মার বৈশিষ্ট্য সন্তানে বিদ্যমান থাকবে? সন্তানে বিদ্যমান থাকবে না। এই জন্য এই যে জাইগোট,
এই জাইগোটে হবে মায়োসিস। কারণ আমরা জানি মায়োসিস কোষ বিভাজন হলে কি হয়, মায়োসিস কোষ বিভাজন হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই যে জাইগোটে মায়োসিস এটাকে বলে, মানে এই যে জাইগোটের মায়োসিসটাকে বলে জাইগোটিক মায়োসিস। কোথায় ঘটে? শৈবাল, ছত্রাক বা নিম্ন শ্রেণীর উদ্ভিদে। ওকে, সবাই কি বুঝতে পারছি একটু? হ্যাঁ, আমাদের হচ্ছে অপত্য কোষ, শোনো এখানে হচ্ছে ভাগ আছে। ডিম্বাণু বা শুক্রাণু থেকে, শুক্রাণু যখন তৈরি হয় ওই অপত্য কোষগুলাতে কিন্তু এন থাকে, বাট যখন জাইগোট হয়ে যায়, জাইগোটের পরে, জাইগোটের পরের সব কোষ কিন্তু মাইটোসিসের মাধ্যমে ভাগ হয়। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, তোমাদের জন্য আজানের 1 মিনিট ব্রেক। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো মায়োসিস হচ্ছে 3 ধরনের: টার্মিনাল, স্পোরিক এবং জাইগোটিক। টার্মিনাল মায়োসিস হয় জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময়। স্পোরিক মায়োসিস হয় সপুষ্পক উদ্ভিদে পরাগধানী এবং ডিম্বাশয়ে পুংজনন কোষ বা স্ত্রী জনন কোষ তৈরির সময়। আর জাইগোটিক মায়োসিস হয় শৈবাল এবং ছত্রাকের জাইগোটে। ওকে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষে ছিল 4টা, অপত্য কোষ যে তৈরি হয়েছে প্রত্যেকটাতে আছে কয়টা করে ক্রোমোজোম? 2টা। তার মানে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে গেছে। আর মনে রাখতে হবে যে মায়োসিসের ক্ষেত্রে দেখো এখানে 2বার বিভাজন হয়েছে না, নিউক্লিয়াস বিভাজিত হয় 2বার। নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, আর ক্রোমোজোম 1বার বিভাজিত হয়। মাস্ট টু রিমেম্বার। ওকে, অবশ্যই মনে রাখতে হবে ক্রোমোজোম 1বার, নিউক্লিয়াস 2বার। ঠিক আছে। জাইগোটিক মায়োসিস কেন হয়? কারণ শৈবাল ছত্রাকের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড। যদি জাইগোটে মায়োসিস না হয়, জাইগোট তো ডিপ্লয়েড, তখন প্রাণী হয়ে যাবে ডিপ্লয়েড। আচ্ছা, আর এই যে মায়োসিসে বললাম, তার মানে মাইটোসিসে নির্ঘাত কিছু ভিন্নতা আছে। মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াস ও ক্রোমোজোম 2টাই 1বার করে ভাগ হয়। নিউক্লিয়াস ও ক্রোমোজোম 1বার করে ভাগ হয়। তাহলে মায়োসিসের সাথে পার্থক্যটা বুঝতে পারছো? এই জন্যই কিন্তু মাইটোসিসে 2টা অপত্য কোষ তৈরি হয়, বাট মায়োসিসের ক্ষেত্রে অপত্য কোষ তৈরি হয় কয়টা? 4টা। ওকে। মায়োসিস 1, প্রথম যে মায়োসিস কোষ বিভাজন সেটাকে বলে মায়োসিস 1, আর দ্বিতীয়বার যে নিউক্লিয়াসের বিভাজন সেটাকে বলে মায়োসিস 2।
আচ্ছা, এখন দেখো মায়োসিস একের আগে প্রথমে কি হয়, একটা কোষ লম্বা সময় ধরে প্রস্তুতি নেয়, যেটাকে বলে ইন্টারফেস। ইন্টারফেস মাইটোসিসের আগে যে জেনেছি সেটাই। নিউক্লিয়াস কেন দুইবার বিভাজিত হয়, না হলে চারটা কোষ কিভাবে হবে জুনায়েদ? আর মায়োসিস ওয়ানে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে হ্রাসমূলক বিভাজন, খুবই ইম্পর্টেন্ট। আর মায়োসিস দুইটা হচ্ছে একদম মাইটোসিসের সেম সমীকরণিক বিভাজন বলছে না, মানে এটা হচ্ছে মাইটোসিসের মতো। আর মায়োসিস ওয়ান এবং মায়োসিস টুর মাঝখানের যে ব্রেক, সেই ব্রেকের নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। হ্যাঁ, মাইটোসিসকে কাইন্ড অফ ইকুয়েশনাল বলতে পারি, বাট যেহেতু এটা অনেক সরল এই জন্য এটাকে ইকুয়েশনাল বলা হয় না, ফাহিম। আচ্ছা, তো একটা কোষ বিভাজনের আগে প্রথমে কি করতে হবে ওমর, তুমি বলো। প্রথমে প্রস্তুতি নিতে হবে, তারপরে মায়োসিসে আমরা পড়লাম নিউক্লিয়াস দুইবার ভাগ হয়। এই দুইবার ভাগকে একটাকে বলে মায়োসিস ওয়ান, আরেকটাকে বলে মায়োসিস টু। এই দুইটার মাঝখানে আবার একটা এক্সট্রা প্রস্তুতি নিতে হয়, এটাকে বলে ইন্টারকাইনেসিস। আর এখানে দেখো তো কোনো প্রোমেটাফেজ দশা কি আছে? এখানে কিন্তু কোনো প্রোমেটাফেজ নাই। তার মানে মায়োসিস ওয়ান এবং টু এর পর্যায়ে কয়টা করে? চারটা। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এর মধ্যে প্রোফেজ পর্যায়টা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী। এই দীর্ঘস্থায়ী পর্যায়টাকে এই জন্য আবার 5টা উপ পর্যায়ে ভাগ করা হয়েছে। 5টা উপ পর্যায়, ঠিক আছে। পর্যায় 4টা, উপ পর্যায় 5টা প্রোফেজ ওয়ানের। কেন নয়? কারণ এটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায় না। আচ্ছা, এখন দেখো প্রোফেজ ওয়ানের যে 5টা উপপর্যায়, প্রথম দশাটা হচ্ছে লেপ্টোটিন। এটা কি? এটা হচ্ছে ফুলের তোড়া, তাই না? তো এই লেপ্টোটিন দশায় কি হয়, প্রোফেজের যে ক্যারেক্টারিস্টিক্স, প্রথমেই ডায়রিয়া হবে, জল বিয়োজন হবে, তারপরে ক্রোমোজোম খাটো মোটা হবে, রং ধারণের ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং ক্রোমোজোমের গায়ে কিছু গুটি 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 দেখা যাবে। এই গুটিগুলার নাম কি? এই গুটিগুলার নাম হচ্ছে ক্রোমোমিয়ার। আর প্রাণী কোষে ক্রোমোজোমের বিন্যাস কিরকম হয়? পোলারাইজড। আর ফুলের মতো যে দেখা যায় এগুলাকে বলে বুকে। কি মনে রাখবো আমরা? মনে রাখবো ওকে। তো ল্যাপটেতে কি? ল্যাপটোটিন। ল্যাপটোটিন। ল্যাপটোটিন দশায় বুকে আকৃতির দেখা যায়, ক্রোমোজোম গুলোকে ফুলের বুকে আকৃতি। কতে কি? ক্রোমোমিয়ার। কোন ধাপে যদি বলে কোন উপপর্যায়ে ক্রোমোমিয়ার দেখা যায়, তাহলে ল্যাপটোটিন। পালক থেকে পোলারাইজড বিন্যাস। এগুলা থেকে এমসিকিউ সিকিউ আসবে। মায়োসিসের ক্ষেত্রে মায়োসিস ওয়ানটাই সিকিউতে আসে, এবং এর মধ্যে স্পেসিফিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রোফেজ ওয়ানের পর্যায়ে উইথ ফিগার। ওকে। পোলারাইজড বিন্যাস মানে ক্রোমোজোম গুলো একদম প্রান্তের দিকে থাকে, আর ফুলতে হচ্ছে ফুলের তোড়ার মতো দেখা যায়। ফুলের তোড়া। তোমরা ট্রিক্সটা দিয়ে মনে রাখবা, দেখবা যে হচ্ছে ভুল হবে না। আচ্ছা, সামারি করব। ওকে, দেখো প্রোফেজ ওয়ান মাইটোসিসের প্রোফেজের মতো এখানেও জল বিয়োজন করবে, ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, এখানে অনেকগুলা ছোট ছোট দানার মতো ক্রোমোমিয়ার দেখা যাবে। আর প্রাণী কোষে পোলারাইজড বিন্যাস দেখা যায়, আর ক্রোমোজোম গুলো দেখতে ফুলের তোড়ার মতো দেখা যায়। অলওয়েজ 2টা বা 4টা ক্রোমোজোম নিবা, 2টাই নাও, এটাই বেটার। কারণ পরীক্ষায় কিন্তু বেশি ক্রোমোজোম নিলে তোমার চিত্র অনেক ক্লামজি হয়ে যাবে, অনেক ঘন হয়ে যাবে, তখন চিত্রটা দেখতে সুন্দর লাগবে না। আচ্ছা, তো দেখো এরপরের দশাটা হচ্ছে জাইগোটিন। এই যে ধরো আমাদের দেহে প্রত্যেকটা কোষে কয়টা করে ক্রোমোজোম আছে বলো তো বাচ্চারা? 46টা করে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা ক্রোমোজোম আসে বাবার থেকে, এবং বাকি 23টা ক্রোমোজোম আসে মার থেকে। এগুলা কিভাবে থাকে জানো? এগুলা হচ্ছে একই
লম্বা, মানে একই উচ্চতা বিশিষ্ট, এবং এরা হচ্ছে একসাথে থাকে। এই যে দেখো, ধরো আমরা ধরলাম সবুজটা হচ্ছে বাবার ক্রোমোজোম, বাবা থেকে আসছে, লালটা হচ্ছে মা থেকে আসছে। তাহলে দেখো, বাবা এবং মার যে ক্রোমোজোম গুলো একই রকম দেখতে, তারা একসাথে জোড়া বাঁধছে না? এই জোড়াটাকে বলে বাইভ্যালেন্ট। কি বলে? বাইভ্যালেন্ট। বাই মানে হচ্ছে দুই, অর্থাৎ দুইটা সমান ক্রোমোজোম হচ্ছে একসাথে জোড়া বাঁধছে। আর এই যে জোড়া বাঁধলো, এই জোড় বাঁধার প্রক্রিয়াটার নাম হচ্ছে সিনেপসিস। তাহলে সমসংস্থ ক্রোমোজোম গুলো দৈর্ঘ্য বরাবর, আর যারা এরকম একই রকম দেখতে, এদের নাম হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। জোড় বাঁধার পদ্ধতিকে বলে সিনেপসিস, আর জোড়াকে বলে বাইভ্যালেন্ট। এখানে নিউক্লিওলাসের আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন অবিকৃত থাকে। সেন্ট্রিওলের বিভাজন শুরু হয়। ইম্পর্টেন্ট, সেন্ট্রিওলের বিভাজন। তাহলে আমরা এটাকে মনে রাখবো কিভাবে? আমরা এটাকে মনে রাখবো যে সেনাবাহিনীর ওরা ক্যাডেটরা কি করে, জোর বেঁধে থাকে, অর্থাৎ জোর বাঁধে সেনা। জাইগোটিন ধাপে, জাইগোটিন উপধাপে অ্যাকচুয়ালি বাই বাঁধেতে হচ্ছে বাইভ্যালেন্ট তৈরি হয়, এবং সেনা মানে সিনেপসিস প্রক্রিয়ায় বাইভ্যালেন্ট তৈরি হয়। যদি তোমাকে কোশ্চেন করে যে সিনেপসিস কোন ধাপে হয়, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জাইগোটিন, প্রোফেজ 1। যদি বলে কোন উপপর্যায়ে হয়, অ্যান্সার হবে জাইগোটিন। তারপরে যদি তোমাকে বলে বাইভ্যালেন্ট কখন তৈরি হয়, জাইগোটিন উপপর্যায়। সেন্ট্রিওলের বিভাজন কখন শুরু হয়, জাইগোটিন উপপর্যায়। সবার ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু চ্যাটে সি লিখো। ওকে, ঠিক আছে। তারপরে দেখো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড তো আমরা জানি যে সব ক্রোমোজোম একটা একটা করে থাকবে, আর ডিপ্লয়েড মানে ডাবল ডাবল থাকবে। এই যে দেখো হোমোলোগাস বা সমসংস্থ, হোমোলোগাসের বাংলা হচ্ছে সমসংস্থ। সমসংস্থ মানে হচ্ছে সমান দৈর্ঘ্যের দুইটা ক্রোমোজোম একই সাথে থাকবে, সমান দৈর্ঘ্যের, এবং এদের লোকাস সেম হবে। লোকাস সেম হবে মানে, ধরো এইখানে যদি একটা জিন থাকে, ধরো কাকে নিব, মাহিমা, ধরলাম মাহিমা হচ্ছে খুব, কি বলবো, মাহিমার চুলগুলা হচ্ছে লম্বা, ঠিক আছে? তো ক্রোমোজোমের এই জায়গাটাতে যে জিনটা আছে, সেই জিনটা হচ্ছে মাহিমার চুল লম্বা নির্দেশ করে। আবার এই জায়গাটাতে নির্দেশ করে মাহিমার চুল খাটো হবে। তাহলে এই যে যে জায়গাটাতে চুল লম্বা বা খাটো হওয়ার জিন আছে, এটাকে বলে লোকাস। তো হোমোলোগাস মানে তাদের লোকাস সেম। হোমো মানে হচ্ছে সেম, যেহেতু একই সমান লম্বা, এজন্য দুইটা ক্রোমোজোমের একই জায়গায় একই বৈশিষ্ট্য প্রকাশকারী জিন থাকবে, এজন্য এটাকে বলে হোমোলোগাস। ওকে, বুঝতে পারছি? এখন মনে হয় মাহিমা খুশি হয়ে গেছে যে ওকে হচ্ছে ওর চুলগুলাকে লম্বা বানাই দিছি, তাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা, কাউসার বলছো বুঝে নেই। আচ্ছা ঠিক আছে কাউসার, আমি আরেকবার রিপিট করতেছি। দেখো, যে ক্রোমোজোম গুলা, যে ক্রোমোজোম গুলা একই সমান লম্বা, তাদের জিনের লোকাসও সেম হবে। এই জন্য তাদেরকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। মানে ক্রোমোজোমটার যে জায়গায়, বাবার ক্রোমোজোমের যে জায়গায় চুল লম্বা হওয়ার জিন আছে, মায়ের ক্রোমোজোমের সেই জায়গাটাতে চুল খাটো হওয়ার জিন আছে, এই জন্য বলে হোমোলোগাস ক্রোমোজোম। এবার ক্লিয়ার? কাউসার ভাই একটু বলো তো চ্যাটে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো, প্রোফেজ 1-এর প্যাকাইটিন ধাপ যদি তুমি আমাকে বলো আপু 5টা উপপর্যায় আছে, কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো প্যাকাইটিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এই ধাপে কি হয়, এই ধাপে তোমার ক্রোমোজোম গুলার মধ্যে অংশের বিনিময় হয়। কালকে হচ্ছে আমাকে কোশ্চেন করছিল যে হচ্ছে ক্রসিং ওভার কি, এই ক্রসিং ওভার হয় প্যাকাইটিন ধাপে। এইখানে যে প্রত্যেকটা বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম কি হয়, সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি ভাগ হয়ে যায়। তাহলে দেখো, চারটা বাহু থাকলে এই অবস্থাটার নাম কি?
ক্রোমাটিড। তো দেখো এইখানে এই দুইটা মিলে হচ্ছে একটা বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্টের যদি দুইটা করে মিলে একটা করে ক্রোমাটিড হয়, ক্রোমাটিড আছে কয়টা দেখো তো? বাইভ্যালেন্ট কি? বাইভ্যালেন্ট হচ্ছে একই সমান লম্বা দুইটা ক্রোমোসোম একসাথে জোড়া বাঁধবে, এই জোড়টাকে বলে বাইভ্যালেন্ট। ভেরি গুড, এই তো ইরা সবার আগে কারেক্ট অ্যান্সার করেছে। বাইভ্যালেন্টে ক্রোমাটিড থাকে 4টা। তো গ্রিক টেট্রা মানে হচ্ছে 4। তো এই ধাপে কি হয়? টেট্রাড তৈরি হয়। তো দেখো এই যে ক্রোমাটিড দুইটাই নীল কালার, তারা একই রকম দেখতে না? একই রকম দেখতে ক্রোমোসোম গুলাকে বলে সিস্টার ক্রোমাটিড। এখন সিস্টার মানে তো আমরা জানি, সিস্টার মানে হচ্ছে বোন, বোনরা একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়, তার মানে দুইটাই নীল ক্রোমাটিড হচ্ছে সিস্টার। কিন্তু যদি বলি নীল আর লাল, এরা কি হবে? সিস্টার বোন হবে? এরা তো বোন না, কারণ একটা বাবার থেকে আসছে আর একটা মার থেকে আসছে। তখন এই দুইটাকে কি বলবো? এদেরকে আমরা বলবো নন সিস্টার, মানে এরা বোন না, নন সিস্টার ক্রোমাটিড। তো প্যাকাইটিন ধাপে এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ হলে কি হয়? এখানে ডিএনএ এর কিছু রিকম্বিনেশন হয়, ডিএনএ রিকম্বিনেশন হয়। দেখো নীল কালারের ক্রোমোসোমের সাথে চলে আসছে লাল কালার, এবং লাল কালারের সাথে চলে আসছে নীল কালার, অর্থাৎ এই জায়গাটাতে একটা আরেকটার সাথে ধাক্কা খাইছে, এটাকে বলে ক্রসিং ওভার অথবা ক্রস ওভার। আর যে এক্স আকৃতির অংশ তৈরি হয়েছে, যে দেখো এক্স, এক্স, এই এক্স আকৃতির অংশকে বলে কায়াসমা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? ঢাকায় প্রচুর হচ্ছে সিপি 5 স্টারের দোকান আছে, তো আমরা মনে রাখবো ক্রসিং ওভার এবং কায়াসমা তৈরি হয় কোন উপপর্যায়ে? প্যাকাইটিন উপপর্যায়ে। এবং স্টারতে হচ্ছে টেট্রাড, যদিও পুরোপুরি মিলে না, বাট মনে রাখার জন্য মনে রাখবো হচ্ছে টেট্রাড। তাহলে CP5 স্টার অর্থাৎ ক্রসিং ওভার কায়াসমা হয় প্যাকাইটিন উপপর্যায়ে, এবং টেট্রাডও তৈরি হয় প্যাকাইটিন উপপর্যায়ে। ওকে, হ্যাঁ, যে কোনো বাবা মা থেকে হতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, যাও 4 স্টার দিয়ে দিলাম মীরা। আচ্ছা, তারপরে কি হবে? তারপরে ডিপ্লোটিন ধাপে এই ক্রোমোসোম গুলার মধ্যে বিকর্ষণ শুরু হবে। এখন সেন্ট্রোমিয়ারের জায়গায় সবচেয়ে বেশি বিকর্ষণ হবে, বাট যে জায়গাতে ক্রসিং ওভার হয়ে গেছে সেই জায়গাটাতে তো দূরে যেতে পারবে না, ওইখানে কি হবে? লুপ তৈরি হবে। আর কায়াসমা ক্রমাগত প্রান্তের দিকে সরে যাবে, মানে দূরে সরে যাবে। ঠিক আছে, এটাকে বলে প্রান্তীয়করণ। এটা একবার আমি ভুল করছিলাম, বুঝছো? যখন আমি হচ্ছে যে উন্মেষে মেডিকেল কোচিং করতেছিলাম, তখন এটা আমি একবার ভুল করছি। আসছে যে প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে হয়, আমি ভাবছি প্রান্তীয়করণ একদম শেষ উপপর্যায়ে হবে, তার মানে ডায়াকাইনেসিসে মনে হয় প্রান্তীয়করণ হবে। কিন্তু আলটিমেটলি ডায়াকাইনেসিসে প্রান্তীয়করণ হয় না, প্রান্তীয়করণ হয় ডিপ্লোটিন ধাপে, মানে কায়াজমা ক্রমাগত প্রান্তের দিকে সরে যায়। আর ডায়াকাইনেসিসে কি হয়? এই যে যে জায়গাটাতে লেগে গেছে এই জায়গাটা টোটালি আলাদা হয়ে যাবে। লুপ মানে হচ্ছে ফাঁসের মতো তৈরি হবে, ফাঁস বা হচ্ছে গর্তের মতো একটা অংশের তৈরি হবে, যে এখানে দেখো এখানে একটা কোণ তৈরি হয়, এটাকে বলে হচ্ছে লুপ। আচ্ছা, তারপরে ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিসে কি হবে? ক্রোমোসোম আরো খর্বাকৃতির এবং মোটা হবে, প্রান্তীয়করণ চলতেই থাকবে, বাইভ্যালেন্টের উপরে ম্যাট্রিক্স জমা হয়, তারপরে নিউক্লিয়াস কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে যাবে। এই যে কোন উপপর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি ঘটে? প্রোফেজ 1-এ সেন্ট্রিওল মেরুতে পৌঁছায়, আর বাইভ্যালেন্ট গুলো পরিধি বরাবর বিস্তৃত থাকে। আচ্ছা, হ্যাঁ, কায়াজমা আবার বলা যাবে শিওর। এই যে দেখো, ধরো এই যে নীল কালার ক্রোমোসোম আর এই যে লাল কালার ক্রোমোসোম, এই যে এদের মধ্যে যে জায়গাটাতে সংঘর্ষ হয়েছে এই জায়গাটার নামই হচ্ছে কায়াসমা। যে জায়গাটাতে সংঘর্ষ হবে, এই যে এখানে হচ্ছে এই যে এই অংশটাই হচ্ছে কায়াসমা। ওকে, বুঝতে পারছি অহনা? তারপরে হচ্ছে তুর,
না রিশাদ, কায়াসমা। আচ্ছা, কোষ বিভাজনের কোন উপপর্যায়ে সিনেপসিস ঘটে? সবাই হচ্ছে ঝটপট অ্যান্সার করে দাও তো, কোন উপপর্যায়ে সিনেপসিস ঘটে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে অর্ধতরল পদার্থ। এতদিনে কি বলে? হ্যাঁ রিয়াজুল, সেকেন্ড টাইম ইউটিএমসি তো অনেকে 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 চান্স পায়। তোমরা তো ABCD সবগুলা দেখাচ্ছ কেন রে? আমি আমি হচ্ছে HSC 18 ব্যাচ। ঠিক আছে, বুঝছি। তোমাদের হচ্ছে যতই সুযোগ দেওয়া হোক, তোমরা হচ্ছে 60-এর উপরে যাবা না বলে নিয়ত করে ফেলছো। তো তোমরা হচ্ছে 63% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো। কি বলেছিলাম? জোর বাঁধে সেনা, জাইগোটিনে হচ্ছে সিনেপসিস ঘটে। প্রান্তীয়করণ মানে প্রান্তের দিকে সরে যাওয়া। এই যে এই কায়াসমাটা ক্রমাগত মানে দুইটা ক্রোমোসোম একটা আরেকটার থেকে দূরে যেতে চায়। তো দূরে যখন যেতে চায় তারা সবটাই দূরে যেতে পারে, শুধু বাধাগ্রস্ত হয় কায়াসমার স্থানে। তো তখন তারপরেও সেই কায়াসমাটাকে ওরা ভেঙে চুরে দূরে চলে যায়, এটা হচ্ছে প্রান্তীয়করণ। আচ্ছা, তারপরে দেখো মেটাফেজ এক। এই মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক সবই মাইটোসিসের মতো। দেখো মাইটোটিক মেটাফেজের মতো, শুধু ব্যতিক্রম কোথায়? সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না। এখন বলবা তাইলে আপু সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন হয়? সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় মেটাফেজ টুতে। মেটাফেজ টু, এটাই হচ্ছে ক্রোমোজোমের বিভাজন একবার হয়। যদি দুইবার হতো তাহলে মেটাফেজ ওয়ানেও হতো। বুঝতে পারছি, এই ক্রোমোজোম একবার ভাগ হয় আর বাকি সবগুলাই মাইটোসিসের মতো। বলতো মেটাফেজকে আমরা কি নামে চিনতাম? হ্যাঁ আমি তো চান্স পেয়েছিলাম। এই তো ভেরি গুড। মেটাফেজকে বলা হয় মোটা ফেজ, তার মানে মেটাফেজ ওয়ানেও ক্রোমোজোম গুলা সবচেয়ে খাটো এবং মোটা দেখা যাবে। প্রোমেটাফেজ কেন হবে না? কারণ সরাসরি প্রোফেজ এত বেশি টাইম নেয় যে ওটাকে আর প্রোমেটাফেজে দেওয়ার দরকার নেই। অ্যানাফেজ ওয়ান, এখানে কি হবে মনে আছে? PLJ I, আর হোমোলোগাস ক্রোমোজোম গুলা পৃথক হয়ে যাবে। এখন দেখো তো, এখানে ছিল 3টা, উভয় মেরুতে কয়টা করে গেছে? কয়টা করে? 3টা করে ক্রোমোজোম গেছে না? তার মানে 6টা করে যদি ক্রোমোজোম থাকে, টেলোফেজ ওয়ানে দেখো প্রত্যেকটা হাফে 3টা করে ক্রোমোজোম গেছে। তার মানে মাতৃকোষে যদি 6টা ক্রোমোজোম থাকে, তাহলে অপত্য কোষে কয়টা ক্রোমোজোম হয়ে গেল? 3টা। তার মানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেছে। আর ইন্টারকাইনেসিসে খুবই ইম্পর্টেন্ট, ডিএনএ রেপ্লিকেশন হয় না। ডিএনএ রেপ্লিকেশন হয় না, তাহলে যদি বলি হয় কোথায়? ইন্টারফেজে। ইন্টারফেজে রেপ্লিকেশন হয়, কিন্তু ইন্টারকাইনেসিসে কোনো রকম রেপ্লিকেশন হয় না। আর প্রয়োজনীয় RNA প্রোটিন এগুলা তৈরি হবে, কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হবে না। হোমোলোগাস ক্রোমোজোম মানে হচ্ছে যেই সব ক্রোমোজোম গুলা একই পরিমাণ লম্বা, সেগুলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। ট্রাকশন তন্তু হচ্ছে যে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলার সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে সেগুলা হচ্ছে ট্রাকশন তন্তু। যেমন এই যে এটা হচ্ছে ট্রাকশন। ট্রাকশন আসছে অ্যাট্রাকশন শব্দটা থেকে। আর এই যে যে তন্তুটার সাথে কোন রকম সেন্ট্রোমিয়ার যুক্ত নাই, এটা শুধুই স্পিন্ডল তন্তু। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে প্রোফেজ 2। এখানে হচ্ছে বৈশিষ্ট্যগুলা একদম মাইটোসিসের মতোই। ঠিক আছে, তারপরে মেটাফেজ সব মাইটোসিসের মতোই, মানে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, খাটো মোটা হবে। এনাফেজ মাইটোসিসের মতোই। মেটাফেজ 2 এর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স যেটা, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভাজিত হবে। সেন্ট্রোমিয়ার বিভাজিত হবে মেটাফেজ 2 এ। তারপরে মায়োসিস টেলোফেজ 2। টেলোফেজ 2 তে হচ্ছে কি হবে? একদম লাস্টলি 4টা কোষ
তৈরি হয়ে যাবে। সাইটোকাইনেসিস এই যে দেখো একদম মাইটোসিসের মতোই প্রাণী কোষে ক্লিভেজ কাজ এবং উদ্ভিদ কোষে হচ্ছে তোমার উদ্ভিদ কোষে কোষ প্লেট তৈরির মাধ্যমে কিন্তু হচ্ছে সাইটোকাইনেসিস কমপ্লিট হয়ে যাবে। না হোনা মেডিকেলের চান্স পাওয়ার আগে ডিউতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। আচ্ছা, ট্র্যাকশন ফাইবারটা হচ্ছে ধরো এই যে এটা একটা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্পিন্ডল যন্ত্র। এখন এই স্পিন্ডল যন্ত্রের সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত আছে, তাহলে এই তন্তুটার নাম হবে ট্র্যাকশন তন্তু, কারণ ও ক্রোমোজোমকে আকর্ষণ করছে। কিন্তু এই তন্তুটার সাথে কোনো ক্রোমোজোম যুক্ত নাই, তার মানে সে শুধুই স্পিন্ডল তন্তু। বুঝতে পারছি? না, মায়োসিস 2 আর 1 দুইটাই পরীক্ষায় আসে না, মায়োসিস একই পরীক্ষাতে আসে। মায়োসিসের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। মায়োসিসের গুরুত্ব পরীক্ষায় সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। 1 নাম্বার গুরুত্ব আমরা পড়েছি, জনন কোষ সৃষ্টি হয় মায়োসিসের মাধ্যমে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। কারণ দেখো মানুষ কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড বলো তো? মানুষ হচ্ছে ডিপ্লয়েড। তো যে শুক্রাণু, সেই শুক্রাণু কি মায়োসিসের মাধ্যমে তৈরি হয়, এজন্য হ্যাপ্লয়েড। ডিম্বাণু ডিএমসি তে হচ্ছে 200, আমাদের টাইমে তো 20 জন নিত, এখন মনে হয় 230। তো যখন এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন তৈরি হয় জাইগোট। দেখো তো জাইগোট এবং মানুষের ক্রোমোজোম নাম্বার সেম না? যদি মায়োসিস না হতো তখন কি হতো, 2n মিলে 4n হয়ে যেত, তখন কিন্তু প্রজাতির স্বকীয়তা ঠিক থাকতো না। এই জন্য বলছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে। আর আমরা ক্রসিং ওভার পড়ছি, বৈচিত্র্যের সৃষ্টি হয়, অভিব্যক্তি ঘটে মানে বিবর্তনের জন্য দায়ী। এছাড়া গ্যামেট সৃষ্টি মানে হচ্ছে জনন কোষ সৃষ্টি, এবং জনন কোষ সৃষ্টির মাধ্যমে উন্নত প্রজাতির জীবগুলো বংশ বিস্তার করে। জনুক্রম মানে জেনারেশন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থা তৈরি হয়। এবং মেন্ডেলের সূত্র, বংশগতিতে মেন্ডেলের সূত্রও ব্যাখ্যা করা যায় মায়োসিসের মাধ্যমে। মেন্ডেল কয়টা সূত্র দিছে? 10টা না 5টা না 2টা মাত্র সূত্র দিছে। রিয়াজুল, হ্যাঁ আমাদের আমাদের ব্যাচ মেবি বন্ধ থাকবে, সব ব্যাচ বন্ধ থাকবে না। ঢাকা বোর্ড। আচ্ছা, ক্রসিং ওভার কিন্তু সিকিউতে আসে, ঠিক আছে, সিকিউতে ক্রসিং ওভার প্রসিডিওর আসে। তো আমরা পড়ছিলাম না, ভুলে গেছি নাকি মনে আছে, সিপি 5 স্টার, অর্থাৎ মায়োসিস 1 এর প্যাকাইটিন উপপর্যায়ে এই যে সমসংস্থ ক্রোমোজোমের কাদের মধ্যে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে বলে ক্রসিং ওভার। সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। কোন বিজ্ঞানী দেখেছেন? হান্ট মর্গান। কোন উদ্ভিদে? ভুট্টা উদ্ভিদে। এগুলো এমসিকিউতে আসতে পারে। তারপরে এখানে কি হয়, প্রথমে সিনেপসিস হয়। বলো তো, তোমরা একটু আগে বলে ভুল করছো, সিনেপসিস কোন উপপর্যায়ে ঘটে? ভেরি গুড। সিনেপসিস ঘটে জাইগোটিন উপপর্যায়। তো জাইগোটিন উপপর্যায়ে সিনেপসিস ঘটে, তারপরে প্যাকাইটিনে কি হয়, প্যাকাইটিনে ক্রোমোসোমের ডুপ্লিকেশন হয়, মানে টেট্রাট তৈরি হয়, তারপরে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা মানে যে এক্স আকৃতির অংশ তৈরি হয়। তো এইখানে ক্রোমোসোম ভেঙে যায় আবার যুক্ত হয়। তো ভেঙে যেতে সাহায্য করে কোনটা? এন্ডোনিউক্লিয়াস। ভেঙে যায় যে এনজাইমের জন্য, তার নাম কি? এন্ডোনিউক্লিয়াস। আর যে এনজাইমটা জোড়া লাগায়, তার নাম কি? তার নাম হচ্ছে লাইগেজ। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এবং লাইগেজের কাজ তোমরা হচ্ছে আরো পড়বা। তাহলে ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস এবং জোড়া লাগায় কে? লাইগেজ। তারপরে ক্রসিং ওভারের গুরুত্ব দেখো, এখানে হচ্ছে 2টা ক্রোমোজোমের মধ্যে রিকম্বিনেশন হয়ে গেল না,
এই জন্য জিনগত পরিবর্তন সাধিত হবে, বৈশিষ্ট্যেরও পরিবর্তন হবে, বৈচিত্র্য তৈরি হবে, কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য, নতুন প্রকরণ তৈরি হবে। তারপরে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা যায়, ক্রোমোজোম ম্যাপিং এ ব্যবহার করা হয়, জিনের অবস্থা নির্ণয় করা হয়, জেনেটিক ম্যাপ তৈরিতে ব্যবহার করা হয়। এটা এমসিকিউ এর বহুপদী প্লাস সিকিউ দুইটাই আসতে পারে এখান থেকে। আচ্ছা হ্যাঁ, ক্রসিং ওভার ঠিক আছে, ডেফিনেটলি। তোমরা হচ্ছে যদি কোনোটা না বুঝতে পারো তাহলে আমাকে বলবা। ম্যাপিং মানে টোটাল কতগুলা জিন আছে, এগুলা সব একটা হচ্ছে তোমার পিসিআর দিয়ে রিঅ্যাসর্ট করা হয়, মানে একটা কাগজের মধ্যে সবগুলাকে হচ্ছে রাখা হয়, এটাকে বলে ক্রোমোসোম ম্যাপিং। ঠিক আছে, তো ক্রসিং ওভারে ফার্স্টে কি হয়, জাইগোটিন ধাপে সিনেপসিস হয়, মানে সমান আকারের দুইটা ক্রোমোসোম একসাথে যুক্ত হয়। তারপরে এদের যে নন সিস্টার ক্রোমাটিড মানে লাল এবং নীল, এদের মধ্যে অংশের বিনিময় হয়। বিনিময় হওয়ার জন্য ক্রোমোসোম প্রথমে ভেঙে যাবে, কার জন্য, এন্ডোনিউক্লিয়াসের জন্য, আর জোড়া লাগাবে কে, লাইগেস। তারপরে এই যে দেখো নীলের সাথে চলে আসলো লাল, লালের সাথে চলে আসলো নীল, এই প্রক্রিয়াই হচ্ছে ক্রসিং ওভার। বুঝতে পারছি তোর? ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, সবাই হচ্ছে হোমওয়ার্ক করবো আশা করি। এই যে এটা হচ্ছে আজকে তোমাদের মধ্যে দেখলাম যে হচ্ছে তোমরা হচ্ছে হোমওয়ার্ক করো নাই, আবার হচ্ছে বলো যে আপু হোমওয়ার্ক করি নাই, এটা কিন্তু খুবই খারাপ। হোমওয়ার্ক করতে হবে এবং হচ্ছে করে আমি হচ্ছে আপুকে বুক ফুলাই বলবো যে হ্যাঁ আপু আমি হোমওয়ার্ক করছি, এটা হচ্ছে ভালো স্টুডেন্টের লক্ষণ। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আশা করবো সবাই হোমওয়ার্ক করে ফেলবা। ওকে, ঠিক আছে। তাহলে এই যে তোমাদের হচ্ছে সবার প্রিয় স্লাইড চলে আসছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তো আমরা তাহলে শেষ করে দিই, হ্যাঁ? জি ভাইয়া। ওকে আপু, আর হচ্ছে আপু পিডিএফ আপলোড করে দিবেন ক্লাসের টাইমের পরে। ওকে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওকে ভাইরা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত ছিল, আশা করছি সবগুলো টপিকস বুঝতে পেরেছো। আর তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে কিউএনএ অপশনটা আছে ওখানে সবাই কোশ্চেন করবে, আর কোশ্চেন করে তো অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে। আর পাশাপাশি রেকর্ডিং এবং পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর তোমাদেরকে আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আগামীকাল থেকে 2:30 থেকে ক্লাস। সবাই মানে ক্লিয়ার তো বিষয়টা যে 2:30 থেকে ক্লাস হচ্ছে? হ্যাঁ সবাই ক্লিয়ার, আগামীকাল 2:30 থেকে হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে। আচ্ছা উমর বলতেছে ভাই 3টা থেকে হলে ভালো হয়, সমস্যা নেবে, আধা ঘন্টা হচ্ছে একটু ইয়ে করে দেওয়া উচিত। আচ্ছা রাফি বলতেছে হ্যাঁ আমাদের এই আপুরাই ক্লাস দিবেন, সমস্যা নাই। আচ্ছা সানডে কি অফ? হ্যাঁ তোমাদের হচ্ছে শুক্রবার শনিবার তো অফ, আর ইয়েবারও অফ আছে, তোমরা ইয়েতে দেখতে মানে পাবা রুটিনে তোমাদের হচ্ছে 26 মার্চ কোনো ক্লাস নেই। তার মানে হচ্ছে তোমাদের আগামীকালকের পরে, আগামীকাল তোমাদের ম্যাথ ক্লাস আছে, আর দেন হচ্ছে শুক্র শনি রবি 3 দিন বন্ধ আছে তোমাদের। না লাইভ এক্সামের টাইম সেমই থাকবে, হ্যাঁ সকাল থেকে রাত পর্যন্ত, মানে লাইভ এক্সামের টাইমটা থেকে যাবে, এখানে কোনো কমানো হবে না। হ্যাঁ রোজা হচ্ছে ফ্রাইডে থেকে স্টার্ট হবে, কিন্তু আগামীকাল তো তোমাদের ইয়ে আছে, মানে তারাবির নামাজ আছে, এই জন্য হচ্ছে আমরা আগে থেকে শুরু করছি যাতে সন্ধ্যার আগে সবাই বাসায় চলে যেতে পারে, অথবা তোমাদের কোনো প্রবলেম না থাকে, সন্ধ্যার ক্লাস না থাকে। ঠিক আছে? ওরিন তুমি কি ফিজিক্যালও ক্লাস করো নাকি? 3টার ব্যাচ কি আমাদের সাথে পড়বে? হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে বাংলা ভাষা আর ইংলিশ ভাষা 2টা ব্যাচ আলাদা থাকবে, একসাথে মার্চ করা। এই রমজান মাসে হচ্ছে আলাদা ব্যাচ রাখা একটু ইয়ে হয়ে যাচ্ছে, ডিফিকাল্ট। অনলাইন কোর্সের আমাদের হ্যাঁ তোমাদের লাইভ এক্সাম মনে হয় আমাদের যে এক্সাম ডিপার্টমেন্টে আছে ওনারা হচ্ছে প্রায় 11:55 পর্যন্ত টাইম দিয়ে থাকে, তোমরা হচ্ছে একটু দেখে নিবা পরীক্ষা দেওয়ার আগেই, মানে ওইখানে ঢুকে দেখবা যে তোমাদের টাইমটা কতক্ষণ পর্যন্ত দেওয়া আছে, তোমরা হচ্ছে বা দেখতে পাও এটা। না, বাংলা ভাষার আর কোনো বেস নেই, বাংলা ভাষার একটা, ইংলিশ ভাষার একটা। আচ্ছা রেকর্ড তো তোমাদের ক্লাসের পরেই দিয়ে দেওয়া হয়, এটা তো ওটু চলে যায়, রেকর্ডটা তোমাদের আইডিতে জুম থেকে ওটু যায়, এটা আমাদের দেওয়া লাগে না। মানে একটা নির্দিষ্ট সময়ের পর আধা ঘন্টা কি 40 মিনিট পরে অটোমেটিকলি চলে।
ইফতেখার, আশা করছি ক্লিয়ার। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? না হয় আমরা শেষ করে দিই। ঠিক আছে, তোমাদের তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আগামীকাল ইনশাল্লাহ 2টা 30 মিনিট আবার কথা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।